একটি শহরে একটি ছেলে ছিল যে নিজের জীবন নিয়ে খুব হতাশ ছিল। সে ভাবত এই পৃথিবী তাকে চায় না, কিন্তু সে জন্ম নিয়েছে তাই অন্তত কারো উপকার করতে চায়। একদিন সে হাঁটতে হাঁটতে একটি গলির দিকে যায় এবং দেখে কিছু ছেলে একজন মেয়েকে হেনস্থ করছে। ওই ছেলেরা তাকে জোর করে কোথাও নিয়ে যেতে চায় মজা করার জন্য। মেয়েটি অবশ্যই আপত্তি করে, কিন্তু ওরা শুনতে চায় না। এমন সময় সে হতাশ ছেলেটি সামনে আসে এবং হস্তক্ষেপ করে। সে দেখতে মোটা এবং চুলে মুখ ঢাকা। হস্তক্ষেপ করায় তাকে ওই দুষ্কৃতিকারীরা মারতে থাকে, কিন্তু সৌভাগ্যবশত ঠিক তখনই পুলিশ এসে পড়ে এবং ওরা পালিয়ে যায়। মেয়েটি দৌড়ে গিয়ে সে ছেলেটিকে সাহায্য করতে চায়, কিন্তু সে বলে আমি ঠিক আছি এবং সে চলে যায়। পুলিশ ও মেয়েটি কিছুটা অবাক হয়ে যায়। ছেলেটি জানে যে তার কুৎসিত চেহারা মানুষকে বিরক্ত করে, তাই প্রাথমিক বিদ্যালয় সবসময় সহপাঠীদের হাসির পাত্র ছিল। এমনকি বাড়িতেও তার বাবা মা তাকে ঘৃণা করত। মিডল স্কুলে ওঠার পর ছেলেটি নিয়মিত স্কুলে দুষ্টু ছেলেদের হাতে মার খেত। সে কষ্টের দিনে শুধু তার দাদাই ছিলেন যিনি তাকে ভালোবাসতেন। দাদার প্রতিটি উপদেশ সে মনে প্রাণে মেনে চলত। একদিন হঠাৎ করে তার দাদা মারা যান। দাদার মৃত্যুতে তেঞ্জো ভীষণ কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। দাদা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি এবং এই বাড়িটি তেঞ্জোর নামে রেখে যান। স্বাভাবিকভাবে তেঞ্জোর বাবা মা চেয়েছিল এই সম্পত্তিগুলো নিজের নামে নিতে, কিন্তু দাদার আইনি কৌশলের কারণে তারা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দেয়, কিন্তু এর বিনিময়ে তারা তেঞ্জোকে ছেড়ে চলে যায়। ফলে তেঞ্জো একা একা থাকতে শুরু করে এবং জীবিকা চালাতে বিশেষ কিছু কাজ করে দিন কাটাতে থাকে। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। হাই স্কুলে ওঠার পরও সে বন্ধুদের কাছে অপমানিত হতো। সহপাঠীরা তাকে খেলনার মতো মারত যখনই তাদের কিছু করার থাকতো না। একদিন এমনই মার খাওয়ার পরে তেঞ্জো তার কাজের জায়গায় দেরিতে পৌঁছায়, আর তার মালিক তখনই তাকে চাকরি থেকে বরখাস্ত করে ও নতুন কাউকে নিয়োগ দেয়। ক্লান্ত ও বিধ্বস্ত তেঞ্জো বাড়ি ফিরে আসে, কিন্তু তার হাতে থাকা নুডলস সে খেতে পারে না। কিন্তু এত কিছু সহ্য করতে করতে সে একেবারে ভেঙে পড়ে। এই জীবন আর সহ্য হচ্ছিল না। তারপর তেঞ্জো আয়নার সামনে যায়। তার চেহারা দেখে রাগে ক্ষোভে এক ঘুষি মেরে আয়না ভেঙে ফেলে। এই সময় সে আবার রেগে গিয়ে দেওয়ালে ঘুষি মারে, আর তখনই দেওয়ালে একটি গোপন দরজা খুলে যায়। কক্ষের ভিতরটা ছিল আজব সব জিনিসে ভরা। তখনই তার মনে পড়ে দাদা ছিলেন এক অভিযাত্রী, যিনি পৃথিবীর নানান প্রান্ত থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতেন। তেঞ্জো অনুমান করে এগুলো নিশ্চয়ই দাদা এই গোপন ঘরে রেখে গিয়েছিলেন। সে ভেতরে ঢুকে আরেকটি আজব দরজা দেখতে পায়। এরপর তেঞ্জো সে দরজা খুলে এবং দেখতে পায় একটি পুরনো কাঠের বাড়ির মতো একটি হল রুম। সে যখন দরজা পেরিয়ে যায়, হঠাৎ তার সামনে স্ট্যাটাস উইন্ডো ভেসে ওঠে। এই স্ট্যাটাস উইন্ডোতে লেখা ছিল যে তেঞ্জো এখন কিছু বিশেষ স্কিল পেয়েছে। তেঞ্জো খুব অবাক হয়ে যায়। এটা কি অন্য জগৎ? সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দরজার একদিকে ছিল তার দাদার পুরনো বাড়ি, আর অন্যদিকে ছিল এক সম্পূর্ণ নতুন অজানা ভিন জগৎ। তেঞ্জো ভাবতে লাগে এই দরজাটি আসলেই কি। ঠিক তখনই স্ট্যাটাস উইন্ডো আবার বলে এই দরজার নাম হলো ডোর অফ অ্যানাদার ওয়ার্ল্ড। এটি হঠাৎ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং কেউ জানে না কেন বা কিভাবে এটি এখানে এসেছে, এমনকি দেবতারা পর্যন্ত না। এই দরজা একবার যেখানে খুলে যায় সেই লোকেশনটি স্থায়ীভাবে সেট হয়ে যায় আর বদলানো যায় না। তেঞ্জো তখন ভাবতে লাগে আমি কি তাহলে তবে জাদুর ব্যবহার করতে পারবো? ঠিক তখনই স্ট্যাটাস জানিয়ে দেয় তেঞ্জো প্রচুর আশীর্বাদ পেয়েছে এবং সে বেশি এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন করতে পারবে এবং স্কিল শিখতে খুব সহজ হবে। আরো বলা হয় এই বাড়ির আগের মালিক ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, আর এখন তেঞ্জোই হলো এই বাড়ির নতুন মালিক। এই ভিন জগতের দরজার মালিক হওয়ার কারণে তেঞ্জো কিছু ফাংশন আনলক করেছে, যেমন মুদ্রা বিনিময় ফাংশন, যে কোনো জিনিস অন্য জগতে মুদ্রায় পরিণত করা, দরজা স্থানান্তর ফাংশন, দরজার দ্বারা ইউর বর্তমান অবস্থানে ফিরে আসা, দরজার মাধ্যমে প্রবেশিকা নিয়ন্ত্রণ। শুধুমাত্র তেঞ্জোর অনুমতি প্রাপ্তই দরজার ব্যবহার করে ভিন জগতে যেতে পারবে। তেঞ্জো বুঝতে পারে পুরোটাই যেন একটি গেমের মতো। সে তখন নিজের স্ট্যাটাস দেখতে যায়। তখন সে দেখে তার স্ট্যাটাস মাত্র 1। এই দেখে তেঞ্জো খুব হতাশ হয়। সে ভাবতেও পারেনি যে তার সবকিছু একদম নিচু স্তর থেকে শুরু হবে, কিন্তু সে জানতে পারে এইসব স্ট্যাটাস বিপি বা বোনাস পয়েন্ট ব্যবহার করে বাড়ানো যাবে, যাতে সে লেভেল আপ করতে পারে। প্রতি লেভেল আপে সাধারণত 10 পয়েন্ট করে পাওয়া যায়, কিন্তু তেঞ্জো যেহেতু ভিন জগতের মানুষ তাই সে 20 পয়েন্ট পাবে। আর যেহেতু তেঞ্জোই হলো প্রথম ব্যক্তি যে ভিন জগতে এসেছে, তাই অতিরিক্ত বোনাস পয়েন্টও পাবে। এরপর তেঞ্জো জানালার বাইরে তাকায় এবং চারপাশের দৃশ্য দেখে সে নিশ্চিত হয়ে যায় যে এটি সত্যি ভিন জগৎ। এই সময় সে দেখে একটা কাগজ টেবিলের উপরে আছে। কাগজটা পড়ার সময় সে কিছু বুঝতে পারে না, কিন্তু হঠাৎ করে সে পড়তে ও লিখতে পারা নামক একটি স্কিল পেয়ে যায়। কাগজের সংক্ষিপ্ত সারণ ছিল আগের বাড়ির মালিক তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল
এবং তিনি এই বাড়িটি কাউকে দিয়ে যেতে চান। যেই মানুষ সবার প্রথমে বাড়িটি খুঁজবে এই বাড়ি সেই মানুষের হয়ে যাবে। তেনজো ভাবে তার মানে এই বাড়ির মালিককে এখন আমি। এই বাড়িতে ম্যাজিক্যাল সুরক্ষা বা দখল অধিকারের জাদু বসানো আছে, তাই শুধুমাত্র মালিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এর আগের মালিক একজন জ্ঞানী বা সেট ছিলেন। তখন ভাবতে থাকে এই জ্ঞানীরা কারা। এরপর সে একটি অস্ত্র ঘরে ঢুকে এবং একটা তলোয়ার দেখে সেটা উঠিয়ে নেয়। সে তার মূল্যবান স্কিল ব্যবহার করে জানতে পারে এই তলোয়ারের নাম হলো প্রকাশ্যের অস্ত্র। তারপর তেনজো তলোয়ার নিয়ে বাইরে আসে এবং চারপাশ দেখতে লাগে। তখন সে জানতে পারে এই পুরো এলাকা এখন তেনজোর অধীনে। তেনজো খুব খুশি হয়ে চারপাশে দৌড়াতে থাকে, কিন্তু সে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তখনই স্ট্যাটাস জানায় সে তলোয়ারের স্কিল লেভেল 1 শিখে ফেলেছে। এই স্কিল সে তাড়াতাড়ি শিখেছে কারণ সে অন্য দুনিয়া থেকে এসেছে। এরপর তেনজো দৌড়ে যায় আরো জিনিস পরীক্ষা করতে। সে একটি বর্ষা নেয় যেটি বাকি সব বর্ষার মধ্যে সবচেয়ে উন্নত। এই বর্ষা সবকিছু ভেদ করতে পারে। সে শুধু এটিকে হাতে নিয়ে দৌড়াতেই বর্ষার স্কিল শিখে ফেলে। তারপর সে আরো অনেক অস্ত্র ব্যবহার করে এবং সব অস্ত্রই ছিল উন্নত আর শক্তিশালী। সে একটা আইটেম বক্স পায় যেখানে সেই সব অস্ত্রগুলি ঢুকাতে লাগে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ হয় যা তেনজোকে ভীষণ ভয় পাইয়ে দেয়। একটা লেভেল 300 দানব সেখানে প্রবেশ করার চেষ্টা করছে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু একটা শক্ত ব্যারিয়ারের জন্য দানবটি আসতে পারছে না। দানবটি রেগে গিয়ে একটি বড় গাছ উপরে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও ব্যারিয়ার ভাঙে না। এমন ভয়ঙ্কর দানব দেখে তেনজো একেবারে স্তব্ধ হয়ে যায়। তবে হঠাৎ সে খেয়াল করে তার হাতে থাকা বর্ষার দিকে। তখন সে ভাবে একবার ছুঁড়ে দেখি কি হয়। সে বর্ষাটি ছুটতে দানবের পেটে এক বিশাল গর্ত হয়ে যায় আর দানবটি লুটিয়ে পড়ে। বর্ষাটি আবার ফিরে আসে তেনজোর হাতে। সাথে সাথে একটি স্কিল ভেসে ওঠে যেখানে জানানো হয় যে তেনজো এখন লেভেল 100-তে পৌঁছে গেছে। তাই তেনজো বেশ কিছু উপকরণ সংগ্রহ করে। এরপর সে আবার নিজের স্ট্যাটাস চেক করে, দেখে সে পেয়েছে 10,000 পয়েন্ট। তাই তেনজো তার সব স্ট্যাটাস 3,000 পর্যন্ত বাড়িয়ে দেয়। শুধু জাদু শক্তি ও বুদ্ধিমত্তা রয়েছে 1500-তে। তেনজো ভাবে এই পরিমাণে যথেষ্ট। আমি ক্লান্ত, এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই সময় স্কিল উইন্ডো আবার জানায় সে চাইলে এই দানব থেকে পাওয়া উপকরণগুলো বিক্রি করে টাকা পেতে পারে। তেনজো সম্মতি দেয়। এরপর সেই ভিন জগতের উপকরণগুলো জাপানের মুদ্রা ইয়েনে রূপান্তরিত হয়ে যায়। সে 10,000 ইয়েন পায় এবং তা আইনগতভাবে বৈধ অর্থ। তারপর তেনজো সে অর্থ গ্রহণ করে আর ফিরে যায় নিজের বাড়িতে। সেই রাতে তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়, যা দেখে তেনজো মনে করে সে হয়তো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু সকাল হতেই সে অবাক হয়ে যায়, কারণ আগে সেই কুৎসিত শরীরটা এখন রূপান্তরিত হয়ে গেছে এক সুদর্শন দেহে, আর পেটের উপর ফুটে উঠেছে 6 প্যাক। পুরনো পোশাকগুলো তার গায়ে ঢিলে ঢালা হচ্ছিল। সে আয়নায় নিজেকে দেখতে যায়, কিন্তু তার মনে পড়ে যায় আয়না তো আগের দিন রাগে ঘুষি মেরে ভেঙে দিয়েছিল। ভাগ্য ভালো তার কাছে ছিল আইটেম বক্স, যেখানে সে আগেই উচ্চমানের পোশাক পেয়েছিল সে জাদুকরের কাছ থেকে। সেই পোশাকগুলো নিজে থেকেই শরীর অনুযায়ী মানিয়ে নেয়। যখন সে সব পোশাক পরে প্রস্তুত হয়, সে আবার ফিরে যায় ওই ভিন জগতে। এবার সে আবিষ্কার করে একটি বিশাল সবজির বাগান। বাগানে যে পানি দেওয়া হয় সেটি সাধারণ পানি নয়, বরং এক ধরনের জাদুকরি পানি। এই পানি যে কোনো মরা গাছ ও শুকনো গাছকেও আবার নতুন করে জীবন্ত ও উর্বর করে তোলে। একটি গাছের ফল খেলে পা হারানো, অন্ধত্ব, এমনকি গলা কাটা অবস্থাও নিরাময় হয়ে যায়। আর যেই সব শাকসবজি রয়েছে তা স্ট্যাটাস বাড়িয়ে দেয়, যেমন শক্তি, বুদ্ধিমত্তা, গতি, প্রতিরক্ষা ইত্যাদি। তেনজো এইসব দেখে এখন আর অবাক হয় না। সে আস্তে আস্তে এই ভিন জগতের অতি বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হতে থাকে। ঠিক তখনই আরেকটা দানব আসে বিরক্ত করতে, আর তেনজো সঙ্গে সঙ্গে তার আইটেম বক্স থেকে বর্ষা বের করে সেটি ছুঁড়ে মারে। সাথে সাথে সেই স্লাইম দানবটি উধাও হয়ে যায়। তার কাছ থেকে পাওয়া যায় একখানা হার এবং কিছু কপি সাজযুক্ত জেল। হারটি পড়তে তেনজোর নতুন স্কিল সংবেদনশীলতা অ্যাক্টিভ হয়ে যায় এবং তার লেভেল বেড়ে 150 হয়ে যায়। বাড়ি ফেরার আগে সে আবার দানবের উপকরণগুলি বিক্রি করে অনেক টাকা রোজগার করে ফেলে। এরপর সে ফিরে যায় তার বাস্তব জগতে, নতুন স্কুল ইউনিফর্ম কিনে আর মার্শাল আর্ট নিয়ে বই পুস্তক কিনে ফেলে। সে নিজেও বুঝতে পারে না কখন এইসবের প্রতি এত আগ্রহী হয়ে উঠেছে। এরপর থেকে প্রতিদিন তেনজো ওই অন্য জগতে যায় অভিযানে। এখন তার খাবার অনেক উন্নত আর তাকে আর নুডলস
নুডলস খেয়ে দিন কাটাতে হয় না। সে শুরু করে নতুন যুদ্ধ কৌশল অনুশীলন শেষে যখন সে বাড়ি ঘুরে দেখছিল তখন সে হঠাৎ দেখতে পায় একটি গবলিন। তবে এটাও একটি সাধারণ গবলিন নয়, এটিও আবার একটি ভয়ঙ্কর শক্তিশালী দানব। এই দানবটি যদিও সাধারণ ছিল না, তবুও তেনজো একবারেই বর্ষা দিয়ে তাকে মেরে ফেলে। তবে আশ্চর্যের ব্যাপার, এবার তেনজোর লেভেল বাড়ে না। এবার সে দানব হারিয়ে একটুও খুশি হয় না, কারণ আগামীকালই স্কুল খুলবে। সে যতই ভিন জগতে শক্তিশালী হোক না কেন, তাকে আগামীকাল আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে। কিন্তু পরের দিন যখন সে স্কুলে পৌঁছায় তখন সব মেয়েরা মুগ্ধতার দৃষ্টিতে তাকে দেখতে থাকে। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু মাস্তান টাইপের ছেলে তাকে নতুন ছাত্র ভেবে কথা বলতে আসে, কিন্তু যখন তেনজো নিজের নাম বলে তখন পুরো ক্লাস এবং তার দুই ভাই বোনও অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ একসময় যাকে তারা কুৎসিত বলে ডাকতো এখন সে হয়ে গেছে একেবারে রাজপুত্রের মতো সুন্দর। এরপর তেনজো বাথরুমে চলে যায় এবং প্রথমবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এরপর সবাই তাকে প্রশ্ন করে, স্কুল বন্ধ ছিল সেই সময় তুই কি করেছিস, তোর চেহারা এত পাল্টে গেল কিভাবে? তেনজো উত্তর দেয়, আসলে আমি তেমন কিছুই করিনি, কিন্তু আমি অনেক কিছুতে ব্যস্ত ছিলাম। কিন্তু তবুও সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। ঠিক সেই সময় একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন সুন্দরী মেয়ে নামে আর বলে, তুমি তেনজো হও তাই না? মেয়েটি আরো বলে, তুমি তো পাতলা হয়ে গেছো। তেনজো তো হতবাক, সে ভাবে এই মেয়েটা আমাকে চেনে কিভাবে। সেই মেয়েটি বলে, তুমি আমাকে ভুলে গেছো, আমি সেই মেয়ে যাকে তুমি সেদিন গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলে। এই কথা শুনে তেনজোর মনে পড়ে যায়। সেই মেয়েটি তেনজোকে বলে, তুমি অস্ট্রাল একাডেমিতে ভর্তি হতে আগ্রহী? একটি বিশেষ একাডেমি যেখানে কেবল বড় লোকের ছেলে মেয়েরাই ভর্তি হতে পারে। তারপর সে তার নাম কাউরি বলে এবং কাউরির বাবা হচ্ছেন ওই একাডেমির প্রিন্সিপাল। তিনি যখন জানতে পারলেন তেনজো তার মেয়েকে বাঁচিয়েছে, তাই তিনি তেনজোকে একাডেমিতে ভর্তি হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে তেনজো সঙ্গে সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ সেভাবে তার যোগ্যতা সে একাডেমিতে পড়ার নয়। এই কথা শুনে তেনজোর দুই ভাই বোন উত্তেজনায় কাউরিকে বলে যেন সে আমন্ত্রণটা তাদের দেওয়া হয়, কিন্তু কাউরি সেটা শুনে তীব্রভাবে না বলে দেয়। সে জানায়, তেনজো আমার উপকার করেছে, আর যে ওকে অবহেলা করে আমি তাকে অ্যাডমিশন কেন দিব? এরপর সে আরো বলে, তোমরা ওকে যে বলে অপমান করতে সেগুলো আমি আগেই জানি। এরপর কাউরি তেনজোকে জানায়, অস্ট্রাল একাডেমিতে শুধু মার্কস নয়, মানবিকতা আর নৈতিক শিক্ষাও গুরুত্ব পায়। তাই তেনজোর মতো একজন দয়ালু, সাহসী, মানবিক মানুষ সেখানে কোনো সমস্যা ছাড়াই পড়তে পারবে। ঠিক তখনই গাড়ির ড্রাইভার বলে, রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে আগে তেনজো স্যারকে স্কুল ঘুরিয়ে দেখানোটাই ঠিক হবে। এমনকি তেনজো কিছু বলার আগে কাউরি তার হাত ধরেই গাড়িতে তুলে নেয়। তেনজোর ভাই বোন তখন জ্বলে যাচ্ছিল হিংসায়। একাডেমিতে পৌঁছে তেনজো দেখে এই একাডেমিতে অসাধারণ মেধাবী ছাত্র আছে। সে ভাবে এমন জায়গায় একজন সাধারণ ছেলে হিসেবে তার কোনো জায়গা নেই। এরপর তেনজোকে ডেকে পাঠায় প্রধান শিক্ষকের ঘরে। প্রিন্সিপাল তাকে স্বাগত জানায়। তার নাম হচ্ছে হোজো। তিনি তেনজোর সামনে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তেনজো তার মেয়েকে বিপদ থেকে রক্ষা করেছে। সেই মুহূর্তে কাউরি বলে, যখন সে কষ্টে ছিল তখন সবাই তাকে উপেক্ষা করেছিল, কিন্তু একমাত্র তেনজোই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। সেটাই ছিল তার মহানুভবতার প্রমাণ, যা এই স্কুলে খুব প্রয়োজন। এরপর হোজো তেনজোকে বলে, সে যদি ওই স্কুলে ভর্তি হয় তবে তারা খুব খুশি হবে। তেনজোকে আশ্বস্ত করে যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে তিনি সাহায্য করবেন। এটি তার কৃতজ্ঞতা প্রকাশের উপায়। এই কথা শুনে তেনজো একটু দুঃখিত হয়ে যায়। সে বলে, আমি কিভাবে পড়তে পারবো? এখানে তো মেধাবী ছাত্ররা পড়তে আসে। প্রিন্সিপাল বুঝতে পারে যে কাউকে হঠাৎ করে ভর্তি করিয়ে দেওয়া ঠিক নয়, তাই তিনি তেনজোকে প্রস্তাব দেয় যেন সে একদিনের জন্য ক্লাসে অংশ নিয়ে একাডেমির পরিবেশ বুঝে নেয়। ঠিক তখনই একটি সুন্দরী শিক্ষিকা আসে যার নাম সাওয়াদা। প্রিন্সিপাল তাকে বলে তেনজোকে যেন তার ক্লাসে অভিজ্ঞতা নিতে সাহায্য করে। সাওয়াদা হাসি মুখে প্রতিশ্রুতি দেয় যে তিনি তেনজোর যত্ন নেবে এবং যতটা সম্ভব সাহায্য করবে। তবে তেনজো এখনো চিন্তিত, কারণ এই ক্লাসে সবাই অসাধারণ ছাত্রছাত্রী। তারপর শিক্ষিকা তেনজোকে ক্লাসরুমে ডাকে। দরজা খুলে তেনজো ভিতরে যায় এবং তার পরিচয় দেয়। তেনজো খুব নার্ভাস থাকে। সবাই অবাক হয়ে তেনজোকে দেখতে থাকে। তেনজো বুঝতে পারে না সবাই তাকে এমন ভাবে কেন দেখছে। সে চিন্তিত হয়ে যায়, এদেরকে আমি পাগল তো মনে হয় না? কিন্তু হঠাৎ করে মেয়েরা তেনজোর প্রশংসা করতে লাগে। শিক্ষিকা তাকে জানালার পাশে শেষ বেঞ্চে বসতে বলে। বইপত্রের ব্যাপারে বলা হয় আজকের জন্য পাশের টেবিল থেকে দেখে নিতে। আর পাশে বসে আছে একজন মেয়ে যার নাম হিয়োডো। সে তার বইটা তেনজোর দিকে এগিয়ে দেয় যেন সে সেটা পড়তে পারে। তেনজো তার সঙ্গে হালকা করে শুভেচ্ছা বিনিময় করে, তবে সে খুব নার্ভাস হয়ে যায়। এদিকে কাউরিও চিন্তিত হয়ে যায়, ভাবতে থাকে তেনজো নতুন ক্লাসমেটদের সঙ্গে মিশতে পারবে কিনা। কিন্তু তেনজো তখন বেশ উপভোগ করছিল সাওদার ক্লাস। তিনি এত সুন্দর করে পড়ান যে তেনজো এমন অভিজ্ঞতা আগে কখনোই পায়নি। টিফিনের সময় ক্লাসের সব
মেয়েরা তেঞ্জোর চারপাশে ভিড় করে জানতে চায় তার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন এক ছেলে আসে এবং তাকে মেয়েদের ভিড় থেকে বাঁচায়। তার নাম রিও। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সে তেঞ্জোকে খাওয়ার জন্য ক্যাফেটেরিয়া যাওয়ার প্রস্তাব দেয়। তারপর তারা স্কুলের ক্যাফেটেরিয়ায় যায়। তেঞ্জো যখন প্রথমবার স্কুলের এত বড় খাবার ঘর দেখে সে বিস্ময় অভিভূত হয়ে যায়। আরো চমকপ্রদ ব্যাপার হলো স্কুলের সব খাবার মাত্র 1 কয়েনই পাওয়া যায়, আর কেউ চাইলে টাকা খরচ না করেও ডেলি মেনু থেকে খেতে পারে। এটা একদম ফ্রি। তেঞ্জো খাবারের এই স্বর্গ দেখে আনন্দে মুগ্ধ হয়ে যায়। সবাই খাবার নিয়ে টেবিলে বসতে যায়। এই সময় চশমা পরা এক ছেলেও তাকে ডেকে বলে, এইখানে আসো, এইখানে বসে খাই। চশমা পরা ছেলেটির নাম সিঙ্গো। খাবার সময় রিও ও সিঙ্গো অ্যানিমে নিয়ে কথা বলতে থাকে। তেঞ্জো অবাক হয়, কিন্তু সেই মুহূর্তে তেঞ্জো দেখে সবাই ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ওর পোশাক আলাদা, তাই তারা ওর দিকেই দেখছে। কিন্তু রিও বলে, এটা ইউনিফর্মের জন্য না, বরং তোমার চেহারা দেখে সবাই তাকাচ্ছে। এরপর তেঞ্জো সবার কাছে জানতে চায় তোমরা কোন ক্লাবের সদস্য। তখন রিও বলে, আমি হোম ক্লাবে আছি। সিঙ্গো ব্যাখ্যা করে, রিও হচ্ছে একজন খেলোয়াড়, অসাধারণ প্রতিভাবান। যে কোনো খেলায় সে খুব ভালো, তাই প্রতিটি ক্লাবে ওকে চেয়েছিল। কিন্তু সে সিদ্ধান্ত নিতে না পেরে শেষ পর্যন্ত হোম ক্লাবে যোগ দেয়। সিঙ্গো তার ব্যাগ থেকে একটা গেম কনসোল বের করে আর বলে, আমি গেম ক্লাবে আছি। তেঞ্জো অবাক হয়ে বলে, স্কুলে এইসব কি আনা যাবে? সিঙ্গো জানায়, যদি তুমি ক্লাসে বসে না খেলো তবে আনা যাবে। তারপর তারা তিনজন মিলে গেম খেলতে লাগে। এইভাবেই সময় কেটে যায়। একদিনের অভিজ্ঞতার পর তেঞ্জো আবারও প্রিন্সিপালের অফিসে ফিরে যায়। যদিও তার অভিজ্ঞতা তখনও কম ছিল, প্রিন্সিপালের অনুপ্রেরণামূলক কথাগুলো শুনে সে শেষমেশ সিদ্ধান্ত নেয় যে সে এই নামকরা একাডেমিতে পড়াশোনা করবে। অফিস থেকে বের হওয়ার সময় তার কাবরির সঙ্গে দেখা হয়। কাবরি জিজ্ঞেস করে, তুমি এই স্কুলে ভর্তি হচ্ছ? তেঞ্জো হয়তো সম্মতি দেয়, তাই কাউরি খুব খুশি হয়ে যায়। কাউরি তাকে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। তারা মার্কেটে আসে। এটা হলো সেই বিখ্যাত মার্কেট যেখানে স্কুল শেষে স্টুডেন্টরা এসে ঘুরে বেড়ায়। এই মার্কেটে প্রচুর রেস্টুরেন্ট ও স্ট্রিট ফুড আছে। কিছু দোকান তো এতটাই বিখ্যাত যে টিভিতেও প্রচারিত হয়। এরপর তেঞ্জো কাউরিকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে এখানে ঘুরতে আসো? কাউরি উত্তর দেয়, না, তেমন সুযোগ হয় না, কারণ যে সবাই আমাকে বেশ সম্মান করে, তাই আমার সঙ্গে কেউ মিশে না। তেঞ্জো কাউরিকে আইসক্রিম খাওয়ার প্রস্তাব দেয়। তারা দুইজন আইসক্রিম খেতে লাগে। কিন্তু তখনই তেঞ্জোর মনে পড়ে, আমি যদি বেশি খাই তবে আমার আগের মতোই মোটা হয়ে যেতে পারি। তখন সে কাউরিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমাকে চিনতে পারলে? আগে তো আমি এরকম ছিলাম না। কাউরি উত্তর দেয়, আমি তোমাকে চিনতে পেরেছি তোমার চোখ দেখে। যদিও তুমি বদলে গেছো, কিন্তু তোমার চোখের ভেতরে সততা এখনো তেমনই আছে। এই কথার পর কাউরি তেঞ্জোর মুখের দিকে তাকিয়ে থাকে। তেঞ্জো বলে, তুমি আমাকে এরকম করে তাকিয়ে আছো কেন? কাউরি বলে, এখন আমরা বন্ধু হয়ে গেছি। তারপর সে নিজের আইসক্রিম তেঞ্জোর মুখের দিকে বাড়িয়ে দেয়। তেঞ্জো প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু পরে খেয়ে নেয়। তারপর কাউরির মনে পড়ে, এই আইসক্রিম তো আমি আগেই খেয়েছি, তাহলে তো এটা পরোক্ষভাবে কিস করার মতো। এই কথা মনে হতেই কাউরি নিজেই লজ্জায় পড়ে যায়। তেঞ্জো নিজের আইসক্রিম কাউরিকে খাওয়ায় যাতে দুইজন সমান সমান হয়ে যায়। এই দৃশ্য দেখে আশেপাশে থাকা লোকজন দুইজনকে একসঙ্গে দেখে খুশি হয়। তারপর তেঞ্জো বাড়ি চলে আসে। তবে তেঞ্জো জানতো একাডেমিতে ভর্তি হওয়ার পর সে আগের মতো ব্যস্ত হয়ে যাবে, তাই দেরি না করে সে ভিন জগতে প্রবেশ করে। স্লাইম দানবরা যাদের আগে সে খুব সহজে হারিয়েছিল, এখন তাদের নতুন রূপ দেখে চ্যালেঞ্জটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু সে সহজেই সে দানবটাকে মেরে দেয়। তেঞ্জোর লেভেল বাড়ার স্পিড কমে গেছে, তাই সে খুব বেশি পয়েন্ট অর্জন করতে পারে না। চারপাশে এখন শুধু দুর্বল দানব, তাই সে ঠিক করে এই এলাকা ছেড়ে জঙ্গলের ভিতরে যাবে। তার বিশ্বাস ছিল দূরের এলাকাতে নিশ্চয়ই আরো ভয়ঙ্কর ও শক্তিশালী দানব থাকবে। সে দরজা খুলে বাহিরে যায়, কিন্তু এক পা ফেলতেই জঙ্গল থেকে একজন মানুষের চিৎকার শুনতে পায়। সে তৎক্ষণাৎ সেই দিকে দৌড়ে যায় এবং দেখতে পায় একটি বিশাল গবলিন একজন মানুষকে হত্যা করছে। সেখানে সবাই ইতিমধ্যে মারা গেছে, শুধুমাত্র মেয়ে বেঁচে আছে যে কিনা খুব দুর্বল অবস্থায় আছে। তেঞ্জো এটা দেখে চমকে ওঠে। এই সময় লেভেল 200 একটি গবলিন ওর উপরে আক্রমণ করে। তেঞ্জো তার দিকে একটি বর্ষা নিক্ষেপ করে, কিন্তু গবলিন তার বর্ষাকে দূরে ফেলে দেয়। তেঞ্জো এর উপর গবলিনের মুখে লাথি মেরে তাকে মেরে ফেলে। গবলিনকে পরাজিত করার পর সে ভাবে এই জঙ্গলে মানুষও আছে, কিন্তু হঠাৎ করে তার পিছনে একটি গবলিন চলে আসে। সে পিছনে ঘুরে দেখতেই গবলিনটি তার উপরে আক্রমণ করে দেয়। তেঞ্জো ছিটকে গিয়ে গাছে ধাক্কা লাগে। গবলিনের শক্তি এবং গতি তার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু তবুও তার মধ্যে বিশেষ ক্ষমতা ছিল যা গবলিনের মধ্যে ছিল না। সে আকাশে লাফিয়ে একটি ধনুক বের করে গবলিনের উপরে তীর ছুড়ে এরপর প্রতিরোধ তলোয়ার দিয়ে আক্রমণ করে। শেষ পর্যন্ত সে গবলিনটিকে পরাজিত করতে সক্ষম হয়। এরপর সেই মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সেই মেয়েটি অচেতন
পরিবর্তন হয়ে পড়ার আগে সে কেবল তেঞ্জোর অস্পষ্ট চেহারাটাই দেখতে পায়। কিন্তু ঠিক তখনই দূর থেকে সৈনিকের আওয়াজ শোনা যায়, তারা মেয়েটার নাম ধরে ডাকছে। তখনই তেঞ্জো তাড়াতাড়ি করে অদৃশ্য হয়ে যায় যাতে তারা তাকে দেখতে না পারে। পরবর্তী দৃশ্যে আমরা তেঞ্জোকে দেখি, সে তখন নিজের জামা ইস্ত্রি করছিল, স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে হঠাৎ ভাবতে শুরু করে সেই মেয়েটির কথা যাকে সে আগে সাহায্য করেছিল, এখন সে নিরাপদে আছে কিনা। তবে সে কিছুটা নিশ্চিত হয়ে যায়, কারণ শেষবার সে দেখেছিল যে কিছু লেগে সে তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। তারপর সে লক্ষ্য করে তার নিজের জামাগুলো সব পুরনো ধাঁচেরই, তাই সেভাবে এবার জামার স্টাইল একটু বদলানো দরকার। সে সিদ্ধান্ত নেয় নতুন কিছু পোশাক কিনবে, তাই সাথে সাথে সে চলে যায় শপিং মলে। শপিং মলে হাঁটার সময় মলের ভিতরে থাকা সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে, কারণ তেঞ্জো তো দেখতে দারুণ হ্যান্ডসাম। এই সময় হিকারু নামের এক গোলাপি জামা পরা ফটোগ্রাফার তার স্টাফদের উপর চিৎকার করে, কারণ তারা অনেক ধীরে কাজ করছে, এমনকি আরেকজন মডেল আসতেও আরো 1 ঘন্টা দেরি হবে। এদিকে নারী মডেল মিউ তখনও মেকআপ সেরে বসেছিল, সময় একেবারেই নেই। তাই হিকারু সিদ্ধান্ত নেয় শপিং মলের মধ্যে থেকে কাউকে খুঁজে এনে সে দায়িত্বহীন পুরুষ মডেলের জায়গায় দাঁড় করাবে। এই সময় তেঞ্জো ব্যস্ত ছিল এখন পোশাক নির্বাচন করতে, কিন্তু ঠিক কি বেছে নেবে সেটা বুঝে উঠতে পারছিল না। হঠাৎ দুইজন আকর্ষণীয় মহিলা তার কাছে এসে প্রস্তাব দেয় একসঙ্গে কেনাকাটা করতে। তেঞ্জো প্রথমে ভাবে তারা হয়তো কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাই সে তাদের নরম ভাবে না বলে দেয়। কিন্তু তেঞ্জোর গভীর আর কোমল স্বরের প্রত্যাখ্যান এতটাই প্রভাব ফেলে যে দুই মহিলা এক প্রকার রোমান্টিক হিতাহত হয়ে পড়ে। এমনকি তেঞ্জোর চলে যাওয়ার অনেকক্ষণ পরও তারা বোঝার চেষ্টা করছিল কি হলো। এদিকে অন্য জায়গায় তেঞ্জো যখন কাপড় নির্বাচন করছিল, ঠিক তখনই পরিচালক তার পাশে এসে দাঁড়ায়। নায়ক অবাক হয়ে যায়, এই লোকটা আমার পাশে কি করছে? আর একটু পরে সে হয়ে যায় নিখুঁত একজন মডেল। পরে জানা যায় আসলে যেই অভিনেতাকে দিয়ে শুটিং করা হতো সে মাতাল এখনো আসেনি, তাই পরিচালক তেঞ্জোকে অনুরোধ করে তার জায়গায় কাজ করতে। নায়ক বলে, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই সাহায্য করব। এরপর তেঞ্জো ফটোশুট করে একজন অভিনেত্রী মেয়ের সঙ্গে, যার নাম মিও। তারা অনেকগুলো দৃশ্য শুট করে আর পরিচালক ও ফটোগ্রাফার দুইজনেই খুব খুশি হয়ে যায়। যদিও এটা ছিল তাদের প্রথমবার, তাও সে অসাধারণ পারফর্ম করে। আর যতই শুট চলতে থাকে মিওর মায়া মমতা দেখে নায়কের মন ধীরে ধীরে গলতে থাকে। তেঞ্জো যখন সেই মেয়েটির পাশে দাঁড়ায় তখন সে এতটাই বিহমিত হয়ে পড়ে যে ভুলে যায় কিভাবে ছবি তোলা উচিত। দেখা গেলে মিউ নামের সেই মেয়েটির বয়স তেঞ্জোর কাছাকাছি, কিন্তু সে এতটাই পেশাদার যে তেঞ্জো দেখে বুঝতে পারে এখন আর ছেলে মানুষ করলে চলবে না, কাজের প্রতি মনোযোগ দিতে হবে। এদিকে আরেক দুনিয়ায় সে রাজকুমারী যাকে তেঞ্জো আগে রক্ষা করেছিল, হঠাৎ করে তেঞ্জোর কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে ওই ছেলেটি আসলে কে ছিল। তারপর হুট করে সে তেঞ্জোকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার গার্ড তাকে থামিয়ে দেয়, কারণ সে ওই ভয়ানক জঙ্গলে থাকা দানবদের হাত থেকে বেঁচে ফিরেছে। সেই মেয়েটি আসলে এই দেশের রাজকুমারী। দেহরক্ষী তাকে বোঝায় তারা সেই জঙ্গলে গিয়ে কিছুই খুঁজে পায়নি, এমন কোনো মানুষের চিহ্নও না। কিন্তু রাজকুমারী তবুও দৃঢ় প্রতিজ্ঞ, যে ব্যক্তি রাজপরিবারকে সাহায্য করেছে তাকে খুঁজে বের করতে হবে, আমি তার ঋণ শোধ করব। এদিকে ব্যস্ত কাজের শেষে তেঞ্জো খুব ক্লান্ত অনুভব করে। এটা দেখে মিউ তাকে একটি তোয়ালে দেয় ঘাম মুছতে। তেঞ্জো তখন মিউর প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করে, কারণ সে তার মডেলিং পেশায় খুব পরিশ্রম করে। তাই তেঞ্জো মিউকে জিজ্ঞেস করে কেন সে এত কঠিন একটা পেশা বেছে নিয়েছে। মিউ উত্তর দেয়, ছোটবেলায় তার বাবা মা খুব ব্যস্ত থাকতো, তার দিকে বিশেষ নজর দিত না, তাই সে মডেলিং শুরু করে যাতে সবাই তার দিকে মনোযোগ দেয়। ভাগ্যক্রমে পরে তার অনেক ফ্যান হয় যারা তাকে ভালোবাসা ও শুভেচ্ছা পাঠায়। এতে মিউ খুব আনন্দিত হয় এবং সেই ভালোবাসার জবাবে নিজের কাজের প্রতি আরো নিষ্ঠাবান হয়ে ওঠে। এই কথা শুনে তেঞ্জো বুঝতে পারে মিউর জীবনও তার নিজের জীবনের মতো। এরপর তারা দুইজন মিলে অনেক আনন্দের কথা বলে আর হিকারু সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখে। তখন হঠাৎ করে এক সুদর্শন যুবক চলে আসে। সেই যুবক আসলে একজন পেশাদার মডেল। আর মজার ব্যাপার হলো যে চরিত্রটা তেঞ্জো এখন করছে সেটার জন্য আগে এই ছেলেটাকে বাছাই করা হয়েছিল। সেই সুদর্শন মডেলটি হাজির হওয়ায় আশেপাশের মেয়েরা একেবারে চিৎকার করে ওঠে। তবে এই ছেলেটির আবির্ভাবে মিউয়ের মুখের অভিব্যক্তি একেবারে বদলে যায়। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে মডেলটি মিউকে বলে, চলো একসঙ্গে ছবি তুলি, কাজ শেষ করে কোনো রেস্টুরেন্টে যাব। তারপর সে আবার মিউয়ের কাছাকাছি আসলে মিউ অস্বস্তিতে পড়ে যায়। আসলে মিউয়ের খারাপ মুখভঙ্গির কারণ ছিল এই ছেলেটি একবার মিউকে জোর করে দুষ্টু পানি খাওয়াতে চেয়েছিল, কিন্তু মিউ তখন পূর্ণবয়স্ক হয়নি, তাই ব্যাপারটা সে একেবারে মেনে নিতে পারেনি। ঠিক তখনই তেঞ্জো এসে তাকে বাধা দেয়। এতে করে সে সুদর্শন ছেলেটি ক্ষেপে যায় এবং তেঞ্জোকে মারতে চায়, কিন্তু তার গতি ছিল
ছিল এত ধীর যে তেঞ্জো সহজেই তাকে ধরে মাটিতে ফেলে দেয়। আসলে তেঞ্জো ইচ্ছা করে করেনি, তার শরীর নিজের থেকে প্রতিক্রিয়া দেখিয়েছে। তেঞ্জো খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবে, আমি তো একজন সাধারণ ছেলে, এখন সবাই আমাকে দোষ দেবে যে আমি একজন সুদর্শন মডেলকে আঘাত করেছি। কিন্তু যা ভাবছিল তার ঠিক উল্টো হয়। আশেপাশের ভক্তরা যারা আগে সেই সুদর্শন ছেলেটির সমর্থন করছিল, সবাই এখন তেঞ্জোর দিকে চলে আসে। তারা তার সাহস ও স্টাইল দেখে মুগ্ধ হয়। মিও নিজেও তেঞ্জোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর সেই ছেলেটি যাকে সে ফেলে দিয়েছিল, সে কিছুতেই মেনে নিতে পারে না যে সে একজন সাধারণ ছেলের কাছ থেকে হেরেছে। যদিও সে পেশাদার মার্শাল আর্ট জানে, তাকে আরো অপমানিত হতে হয় কারণ ঘটনাটির ভিডিও কেউ একজন তুলে রাখে। কাজের খ্যাতি, ক্যারিয়ার সব তার হাতছাড়া হওয়ার পথে। অপমান সহ্য করতে না পেরে সে সোজা দৌড়ে পালিয়ে যায়। এরপর মিউ সবার সামনে সত্যিটা বলে। সে জানায়, এই ছেলেটি একবার আমাকে জোর করে কিছু করতে চেয়েছিল, আমাকে উত্ত্যক্ত করেছিল। পরিচালক তখন সঙ্গে সঙ্গে বিষয়টা ডাইরেক্টরকে জানানোর সিদ্ধান্ত নেয় এবং দুঃখ প্রকাশ করে, আমরা আগে কেন বুঝতে পারিনি। পরবর্তীতে পরিচালক এসে তেঞ্জোকে জিজ্ঞেস করে, তুমি কি এই কাজটি চালিয়ে যেতে চাও? তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, যদি তুমি রাজি হও আমরা চুক্তিপত্র তৈরি করব, তোমাকে অর্থের দিক দিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু তেঞ্জো সরাসরি এটি প্রত্যাখ্যান করে দেয়, কারণ আজকের দিনে সে অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। সে আরো বলে, আমি তো একজন সিরিয়াস ধরনের মানুষ, তাই আমার মতো মানুষের পক্ষে হয়তো এই ধরনের কাজ উপযুক্ত নয়। পরিচালক তার এই সিদ্ধান্তে কোনো আপত্তি করেন না। তখন তিনি তেঞ্জোর পোশাকগুলো দিয়ে দেন। এই পোশাকগুলোই আজকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। প্রথমে তারা তেঞ্জোকে নগদ টাকা দিতে চেয়েছিল, কিন্তু ম্যানেজার দেখেন যে তেঞ্জো একজন নতুন অভিনেতা হওয়ায় বেতন দেওয়া ঠিক হবে না, তাই তারা নগদের বদলে পছন্দ মতো পোশাক দিয়েছে। পোশাকগুলো তেঞ্জোর মাপ অনুযায়ী বেছে নেওয়া হয়েছিল। তেঞ্জো এত কিছু জিনিস দেখে বলে, আমি এগুলো রাখতে পারবো না। কিন্তু ম্যানেজার বলে, এই পোশাকগুলো তোমার প্রাপ্য। যারা পরিশ্রম করে তাদের অবশ্যই প্রাপ্য অনুযায়ী সম্মান ও পুরস্কার পাওয়া উচিত। তেঞ্জো তখন সেটি গ্রহণ করে। এরপর মিউ বিদায় জানিয়ে বলে, আশা করি আমরা আবার দেখা করব। তেঞ্জো বিদায় জানায় এবং চলে যায়। তেঞ্জোর বিদায়ের পর হিকারু কিছুটা দুঃখ পায়, কারণ তার মনে হচ্ছিল তেঞ্জো যদি মডেলিং গ্রহণ করত তাহলে সে একদিন স্টার হয়ে উঠত। মিউ তেঞ্জোর জন্য কিছুটা অনুভূতি পোষণ করে। সে আশা করছিল আবার একদিন তার সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে কাজ করার সুযোগ আসবে। এটা শুনে হিকারু বুঝতে পারে যে মিউ পুরোপুরি তেঞ্জোর প্রেমে পড়ে গেছে। এইদিকে অন্য একটি দৃশ্য শুরু হয়। এখন সৈন্যরা রাজকুমারীকে গবলিনের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করছে, কারণ তারা তেঞ্জোকে খুঁজতে দানবের জঙ্গলে এসেছে। ঠিক যখন রাজকুমারী আক্রমণের শিকার হতে যাচ্ছিল, তখনই তেঞ্জো হাজির হয় এবং সৈন্য ও রাজকুমারীকে রক্ষা করে। সবাই হতবাক হয়ে যায়, কারণ গবলিনটা ছিল খুব শক্তিশালী, যাকে কেউ হারাতে পারছিল না। কিন্তু তেঞ্জো সহজেই তাকে হারিয়ে দেয়। তেঞ্জো গবলিনদের দমন করার পর সে আহতদের চিকিৎসা করে। এদিকে রাজকুমারীও একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তার কাছে যায়। তারপর রাজকুমারী বলে ওঠে, আমাকে বিয়ে করো। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। পরে যখন দৃশ্য পরিবর্তিত হয়ে আসল পৃথিবীতে ফিরে আসে, তখন দেখা যায় এজেন্সি তেঞ্জোকে দলে নিতে চায়। যদিও সে একজন নবীন, কিন্তু তার কাজের মান এতটাই অসাধারণ যে সবাই তাকে নিজের কাজে নিতে চায়, যে সবাই তাকে নিয়ে কাজ করতে চায়। নীল চুলওয়ালা এক ম্যানেজার তো চায় যে করে হোক তেঞ্জোকে তাদের কোম্পানিতে সাইন করাতেই হবে। অন্য পৃথিবীতে নাইট দলের অধিনায়ক ওবান অবাক হয়ে যায়, কারণ রাজকন্যা লেক্সিয়া তেঞ্জোকে কিছুক্ষণ আগে দেখেছে এখনই বিয়ের প্রস্তাব দিচ্ছে। কিন্তু রাজকন্যা সঙ্গে সঙ্গে বলে তাকে প্রথম দেখাতে সে প্রেমে পড়ে গেছে, তাই যে করে হোক সে তাকেই চায়। তেঞ্জো বুঝে যে এইভাবে ওরা ঝগড়া করলে হয়তো দানবেরা আবার চলে আসবে, তাই সে সবাইকে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয় যাতে আরামে কথা বলা যায়। ওবান বিশ্বাস করতে পারে না যে এত ভয়ানক জঙ্গলে এমন সুন্দর একটা বাড়ি থাকতে পারে। ওবান তাদের পরিচয় দেয়, সে হয় আর্সেলিয়া রাজ্যের সেনাপতি এবং এই মেয়েটি হলো আর্সেলিয়া রাজ্যের রাজকুমারী। তেঞ্জো জানতে পেরে অবাক হয় যে এই মেয়েটি আর্সেলিয়া রাজ্যের প্রথম রাজকুমারী। তখন তেঞ্জো নিজের নাম জানায়। রাজকুমারী বলে, নামটা শুনে মনে হচ্ছে তেঞ্জো একজন বিদেশি অভিজাত। কিন্তু অধিনায়ক ওবান প্রথমে সন্দেহ করে যে সে হয়তো কোনো গুপ্তচর, কিন্তু পরে ভাবে তার চেহারা দেখে মনে হয় না। ওবান জানায় সে ও রাজকুমারী এই বনে এসেছে তেঞ্জোকে খুঁজতে, কারণ রাজকুমারীকে আগে একবার সে বিপদের হাত থেকে রক্ষা করেছিল, তাই রাজকুমারী তাকে ধন্যবাদ জানানোর জন্য এই জঙ্গলে এসেছে। রাজকুমারী বলে, যেই দিন সে তাকে দানবের হাত থেকে রক্ষা করেছিল সেই দিন থেকেই তার হৃদয় বারবার তার জন্যই ধুকপুক করছে, আর তাই সে তেঞ্জোকে বিয়ে করতে চায়। হঠাৎ এমন বিয়ের প্রস্তাবে তেঞ্জো কিছুটা ভয় পায় এবং প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু রাজকুমারী নিরাশ হয় না। তাহলে অন্তত বন্ধুত্ব দিয়ে শুরু করা
করা যাক, পরে সময় হলে হ্যাঁ বললেই হবে। বন্ধু কথাটা শুনে তেঞ্জো আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আগে তার বন্ধুরা প্রায় তাকে অপমান করত, মারত, আর এখন একজন রাজকন্যা তার প্রতি এত আন্তরিক। তেঞ্জো রাজকন্যার সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্ব গ্রহণ করে। অবান মনে করিয়ে দেয় যে তাকে এখন ফিরে যাওয়া উচিত। তেঞ্জোকে জানানো হয় রাজাও তার প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তেঞ্জো তখন অবানকে পরে আসার একটি দিন ঠিক করে দেয় এবং রাজকুমারীকে বিদায় জানায়। এরপর দৃশ্য দেখায় রাজধানীতে এক পাহাড়ের পিছনে একটি ছোট্ট কুড়ে ঘরে কিছু লোক বসে আছে। এদের একজন এক গুপ্তচর আর তার নেতা এক ভয়ঙ্কর দেখতে। গুপ্তচরটি নেতার কাছে রিপোর্ট দেয় তারা কাজটি সফল করতে পারেনি। মূল কাজ ছিল রাজকুমারীকে গুপ্তভাবে হত্যা করা, কিন্তু তাদের যোদ্ধারা সবাই মারা যায় কারণ এক অজ্ঞাত শক্তির দানব বাহিনী তাদের ধ্বংস করে দিয়েছে। এই খবর শুনে সেই নেতা প্রচন্ড রেগে যায়। সে বলে আর কোনো ব্যর্থতা চলবে না। এরপর সে একা একা বলে আমি রাজকুমারীকে শাস্তি দিয়েই ছাড়বো। অন্যদিকে তেঞ্জো যখন বাড়ি ফিরে তখন সে রাজার সঙ্গে দেখা করার জন্য একটি দিন নির্ধারণ করে, আর আজ ছিল তার স্কুলের প্রথম দিন, তাই সে পোশাক পরে বের হয়। বাইরে বের হতেই আশেপাশের সবাই তাকে দেখতে থাকে। এরপর তেঞ্জো ক্লাসে গিয়ে সমস্ত স্টুডেন্টের মধ্যে নিজের পরিচয় দেয়। ক্লাস শেষ হওয়ার পর ছিল ক্রীড়া পাঠ। ফুটবল খেলার সময় রিও সবগুলো গোল দিচ্ছিল পেশাদার খেলোয়াড়ের মতো। তখনই কাইলি নামের এক মেয়ে তেঞ্জোর সঙ্গে আলাপ করতে আসে। সে ছিল খুব বন্ধুত্বপূর্ণ আর তেঞ্জো তার সঙ্গে বন্ধুত্ব করে। এই সময় রিও এবং তার দল প্রতিপক্ষকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। রিও বল পাস করে এক সোনালী চুলের ছেলেকে, কিন্তু সে ভুল করে বলটি কাইডের দিকে মেরে দেয়। ঠিক তখনই তেঞ্জো হাওয়ায় লাফ দিয়ে বলটি সরাসরি গোল পোস্টের দিকে পাঠিয়ে দেয়। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপর সে খুব কুল ভঙ্গিতে মাটিতে নেমে কাইডের দিকে ফিরে যায় এবং জানতে চায় কাইডে ঠিক আছে কিনা। বলার অপেক্ষা রাখে না, কাইডে তখনই তার প্রেমে পড়ে যায়। আর সেই সোনালী চুলের ছেলেটা হাঁটু গেড়ে কাইডের সামনে ক্ষমা চায়। কাইডে তাকে ক্ষমা করে দেয়। এরপর সেই ছেলেটা তেঞ্জোকে ধন্যবাদ জানায় তাদের বাঁচানোর জন্য এবং সে তার নামও বলে আকিরা। এইভাবে তেঞ্জোর নতুন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। তারপর তারা ক্লাসে চলে যায়। ঠিক তখনই কিছু গ্যাংস্টার মোটর বাইকে এসে স্কুলের গেট ভেঙে দেয় এবং কাউরির ক্লাসে ছাত্রীদের ঘিরে ধরে। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। ওপরে তেঞ্জোর ক্লাসমেটরাও এই দৃশ্য দেখে। শিক্ষক তাদের ক্লাস থেকে বের হতে মানা করে। তাদের মধ্যে একজন জানায় এই গ্যাংটির নাম হলো রেড অগার্স। এই গ্যাংটি এলাকার এক দুর্ধর্ষ গ্যাং। আর যখন তেঞ্জো রেড অগার্স নামটি শোনে সে বুঝে যায় কি হতে চলেছে। দেখা যায় এই ছেলেরা তেঞ্জোর ভাই বোনের সঙ্গে মিশে আছে আর এখন ওরা কাউরির সামনে দাঁড়িয়ে তাকে হুমকি দিচ্ছে। আসলে এই দুইজন কাউরিকে শাস্তি দিতে চায় কারণ আগে কাউরি তাদের অপমান করেছিল। কাউরি বলে সে পুলিশ ডাকবে, কিন্তু ওরা তবুও তাকে ঘিরে ফেলে। ক্লাসরুমে তখন তেঞ্জো হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ে। দেখে মনে হয় ভয় ওর মনকে গ্রাস করেছে। যদিও সে আগেও অনেক ভয়ানক দানবের সঙ্গে লড়াই করেছে অন্য জগতে, তাই তেঞ্জো নিজেকে সামলে নেওয়ার জন্য নিজের গালে একটি থাপড় মারে। এরপর সে জানালা খুলে এক লাফে নিচে নেমে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। যদিও সে 4 তালা থেকে লাফ দিয়েছে তবুও তেঞ্জো একেবারে হালকাভাবে মাটিতে নেমে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সে সামনে ছুটে যায় এবং একজনের মুখোমুখি হয় যার নাম আকারি। আগেও এই ছেলেটি তাকে মারধর করত। আকারি ভাবে তেঞ্জো এখনো আগের মতো দুর্বল, তাই সে নিজের লোকেদের দিয়ে তেঞ্জোকে শিক্ষা দিতে চায়। কিন্তু তেঞ্জো খুব দ্রুত তাদের অস্ত্র কেড়ে নেয় এবং সহজেই হারিয়ে দেয়। তবে কাউরিকে বাঁচাতে হলে তাকে দলের আরো একজন বড় সড়ো লোককে হারাতে হবে। যদিও লোকটির শরীর খুব বড় ছিল তবুও তেঞ্জো এক হাতেই ওকে থামিয়ে দেয়। পরে হাত ছেড়ে দিলে লোকটি গিয়ে সোজা মোটর বাইকের উপরে পড়ে। তেঞ্জো কাউরির দিকে এগিয়ে যায় কিন্তু কেউ আর কিছু বলার সাহস পায় না। তখন দলের নেতা রেগে গিয়ে বাইক চালিয়ে তেঞ্জোর দিকে আসে, কিন্তু তেঞ্জো কেবল নিচু হয়ে তা এড়িয়ে যায়। এরপর লাফ দিয়ে ওপর থেকে ঝাঁপ দেয়। নেতা তাকিয়ে থাকতে থাকতে সামনে থাকা সিঁড়িতে ধাক্কা খেয়ে যায় আর মোটর বাইক বিস্ফোরিত হয়। এরপর পুলিশ এসে দুষ্কৃতিকারীদের ধরে ফেলে। কাউরি ক্লান্ত থাকায় তেঞ্জো তাকে ধরে রাখে। তারা দুইজন একে অপরের দিকে লজ্জিত ভাবে তাকায়। তখন তেঞ্জোর 2 ভাই বোনকেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দলের নেতা রেগে ছোট ভাইয়ের গলা চেপে ধরে। পুলিশ কেবল দাঁড়িয়েছিল। তেঞ্জোর ছোট বোনকেও সে এক লাথিতে উড়িয়ে দেয়। দেখে মনে হচ্ছিল সে একেবারে অমানুষ হয়ে গেছে। তখন তেঞ্জো দৌড়ে এসে তার হাত সরিয়ে দেয়। সে এখনো লড়তে চায় কিন্তু তেঞ্জোর চোখের দিকে তাকিয়ে সে একেবারে ভয় পেয়ে যায়। 2 ভাই বোন অবাক হয়ে যায় যে তেঞ্জো তাদের বাঁচালো, যদিও তারা সবসময় তাকে ঘৃণা করত। তেঞ্জো বলে আমি তোমাদের কখনোই ক্ষমা করব না, কিন্তু যখন পরিবার বিপদে পড়ে তখন আমি তোমাদের
ফেলেও রাখতে পারি না। এটা শুনে ওরা কেঁদে ফেলে এবং ক্ষমা চায়। তেনজোর বন্ধুরা যখন দেখে যে সে 4 তলা থেকে লাফ দিয়েও কিছুই হয়নি, তখন সবাই ভাবে এরকম উচ্চ লাভ শুধু সৈন্যরাই দিতে পারে। তাই সবাই তেনজোর প্রতি মুগ্ধতা প্রকাশ করে। এরপর তেনজো অন্য জগতে সেই জঙ্গল এক্সপ্লোর করতে যাওয়ার পরিকল্পনা করে। এই জঙ্গলের নাম দানবের বন, যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। ওভেন আগেও একবার তেনজোকে বলেছিল এই জঙ্গলে থাকা দানবগুলো এতটাই শক্তিশালী যে সাধারণ কয়েকটা একসাথে শহরকেও ধ্বংস করতে পারে। তেনজো ভাবে যে জাদুকর এই বনের মধ্যে বাস করছিল সে কেমন শক্তিশালী ছিল। তারপর তেনজো কিছু দানব শিকার করতে বের হয়। সে ভাবে গভীর জঙ্গলে নিশ্চয়ই আরো ভয়ানক দানব থাকবে। জঙ্গল আর বাড়ির সামনে দানবের মধ্যে তেমন পার্থক্য নেই, সবগুলো একই রকমের শক্তিশালী। তেনজো ভাবে হয়তো এখন তাকে ফিরে যাওয়া উচিত। তবে ফেরার পথে সে হঠাৎ একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পায়। আমরা দেখতে পাই একটি ছোট্ট কুকুর একটি বিশাল আকৃতির অর্ক দানব দ্বারা আক্রমণের শিকার হচ্ছে। এত বড় দানবের সামনে কুকুরটির পক্ষে বাঁচা অসম্ভব। তেনজো তখন নিজের অদৃশ্য হওয়ার স্কিল ব্যবহার করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। সে দেখে অর্কটির লেভেল 600। প্রথমে তেনজো ভাবে সাহায্য করবে না, কারণ অর্কটা তো খুবই শক্তিশালী। কিন্তু তারপর সে দেখে ছোট কুকুরটিকে নির্মমভাবে পিষে ফেলা হচ্ছে। সে আর সহ্য করতে পারে না। সে ভাবে এখন আমি কি করব? আমার জায়গায় দাদা থাকলে নিশ্চয়ই বাঁচিয়ে নিত। তারপর তেনজো আইটেম বক্স থেকে নিজের বর্শা বের করে প্রস্তুত হয়। সে ভাবে যা হয়ে যাক সে তাকে বাঁচিয়েই থাকবে। তেনজো বর্শা ছুঁড়ে মারে অর্কটির দিকে। তারপর দৌড়ে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করার প্রস্তুতি নেয়। কিন্তু এর মধ্যেই যা ঘটে তা অবিশ্বাস্য। বর্শাটা এত জোরে গিয়ে লাগে যে সরাসরি অর্কটার বুক ভেদ করে তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে তেনজো নিজেই অবাক হয়ে যায়। তবে অচিরেই সে একটি নতুন স্কিল লাভ করে যার নাম টেমার। এই স্কিল দিয়ে সে ছোট্ট কালো কুকুরটিকে নিজের সাথী বানিয়ে ফেলে। তারপর তেনজো কুকুরটার জন্য একটা নাম ভাবতে থাকে। কালো লোম, গভীর চোখ, এই দেখে সে তার নাম নাইট ঠিক করে। আর কুকুরটাকে দেখে বোঝা যায় যে সে নিজের নাম নিয়ে বেশ খুশি। এরপর তেনজো নাইটকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে দেখে অর্কটা থেকে পাওয়া ড্র্যাগ আইটেমগুলো, এবং তখন দেখে বুঝে যায় যে ওটা আসলে অর্ক নয় বরং শুকর রাজা ছিল। ড্রপ আইটেমগুলোর মধ্যে ঘরোয়া কিছু জিনিসও ছিল, যেমন একটা কুকুরের লোম আঁচড়ানোর ব্রাশ। তাই নাইট দেখে খুব খুশি হয় আর তেনজো তাকে ডেকে নেয় আঁচড়ানোর জন্য। এরপর তেনজো নিজের স্ট্যাটাস চেক করে দেখে তার লেভেল এখনো আগের মতোই 235 থেকেও একটুও বাড়েনি। সে একটু অবাক হয় কারণ সে তো অনেক হাই লেভেলের মনস্টার মেরেছে। সে ভাবে পরে গিয়ে বুঝবো এই লেভেল সিস্টেমটা কিভাবে কাজ করে। এরপর দৃশ্যটা আবার বাস্তব জগতে ফিরে আসে। তেনজো নাইটকেও পৃথিবীতে নিয়ে এসেছে। সে নাইটকে বাড়ি রেখে স্কুলে যায়। স্কুলে পৌঁছে সে বন্ধুদের জিজ্ঞেস করে এই এলাকায় কি কোনো পশুর হাসপাতাল আছে কিনা, কারণ আমি একটি কুকুর পেয়েছি। গাইডে শুনে বেশ উৎসাহী হয়ে ওঠে। সে কুকুরের ছবি দেখতে চায়। কথায় কথায় যেহেতু গাইডে তেনজোর খুব কাছে চলে আসে, তাই তেনজো খুব লজ্জা পেয়ে যায়। তেনজো তখন বলে ছবি তো এখনো নেই, কারণ আমি স্মার্টফোন ব্যবহার করি না। বন্ধুরা চমকে ওঠে। তেনজো তখন হাসি মুখে বলে ঠিক আছে, ভাবছি একটা কিনবো। এরপর বন্ধুরা তাকে পাশের একটি পশুর হাসপাতালের ঠিকানা দেয়, যেটা স্কুলের একদম কাছে। কিন্তু রিও ও সিঙ্গোর সঙ্গে যেতে পারবে না। তখন কাইডে বলে আমি তোমার সঙ্গে যাব, আজ তো আমার ক্লাবের মিটিংও নেই। কাইডের সাহায্যে তেনজো নাইটের জন্য অনেক কিছু কিনতে পারে। নাইটকে ঘোরাতে নিয়ে যেতে পারে বলে সে তাকে একটি কলার পরায়, যেটি কাইডে নিজে পছন্দ করে দিয়েছিল। তেনজো নাইটকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়, কিন্তু চারপাশের মেয়েরা তেনজোর স্মার্ট লুক দেখে তাকিয়ে থাকে। ঠিক তখনই কাউরি এসে জিজ্ঞেস করে এই কিউট কুকুরটার নাম কি? তেনজো বলে নাইট, ও আমার পরিবারের নতুন সদস্য। কাউরি মুগ্ধ হয়ে বলে নাইট তো দারুণ কিউট। সে নাইটকে আদর করতে চায় আর নাইটও ওর দিকে লাফিয়ে যায়। তারপর কাউরি বলে ও খুব বুদ্ধিমান মনে হচ্ছে, কথাও বোঝে। সে জানতে চায় এটা কি জাতের কুকুর। তেনজো তখন একটু গড়গড় করে উত্তর দেয় আসলে আমি ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তাই জাতটা ঠিক চিনি না। তবে সে এটাও বলে আমি যতটুকু জানি নাইট এখন বেশ সুখে আমার সঙ্গে। ঠিক তখনই কেউ যেন পিছন থেকে তেনজোকে ডাক দেয়। সে ঘুরে দেখে ওটা মিউ। তেনজো তখন মিউকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মিউ হেসে বলে আমার বাড়ি তো ওই এলাকাতেই, আমি এখানে প্রায় হাঁটতে আসি। আর কাউরিও তখন মিউকে চিনতে পারে। কাউরিও বিস্ময়ে বলে এই মেয়েটা তো ঠিক সে বিখ্যাত মডেল মিউ না? তেনজো উত্তর দেয় হ্যাঁ, এই সেই বিখ্যাত মডেল। মিউ নাইটকে আদর করে। যেহেতু মিউ একজন জনপ্রিয় মডেল, তাই চারপাশের লোকজনের নজর তখন তার উপরে চলে আসে। এই দেখে মিউ একটু অস্বস্তিতে পড়ে যায়। তবে যাওয়ার আগে সে তেনজোকে জিজ্ঞেস করে তুমি কি আবার এখানে হাঁটতে আসবে? তেনজো হেসে বলে অবশ্যই আসবো। এই কথা শুনে মিউ খুব খুশি হয়, কারণ এবার থেকে সে প্রতিদিন তেনজোর সঙ্গে দেখা করতে পারবে। যেহেতু সেখানে খুব ভিড় হয়ে যাচ্ছিল, তাই মিউ বিদায় নিয়ে
তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কাউরি লক্ষ্য করে যে মিউ আর তেনজো একসাথে বেশ ঘনিষ্ঠ, এতে তার একটু মন খারাপ হয়ে যায়। পরে যখন তেনজো ওর মুখের দিকে তাকায় তখন দেখে ওর মুখ গোমড়া। এরপর কাউরি তেনজোকে জিজ্ঞেস করে, তুমি কি মিউ এর সঙ্গে রিলেশনে আছো? তেনজো সঙ্গে সঙ্গে সেটা অস্বীকার করে বলে, না মোটেও না। সে জানায় আগেও শুধু একবারই মিউ এর সঙ্গে দেখা হয়েছে এবং সে বিশ্বাস করে না যে তার মতো মানুষ মিউর মতো কারো উপযুক্ত। কিন্তু এই কথাগুলো শুনে কাউরি একটু রাগান্বিত হয়ে পড়ে। এরপর সে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায় আর বলে, আমার ওই মানে ছিল না। ঠিক তখনই সেই সময় সেখানকার কেউ একজন চিৎকার করে সাহায্য চায়, একটা ছিনতাই হয়েছে। তেনজো সঙ্গে সঙ্গে আদেশ দেয় তার নাইটকে ছিনতাইকারীকে ধাওয়া করতে আর নিজে দ্রুত ছুটে যায় ওই বৃদ্ধ মহিলার দিকে। সে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? বৃদ্ধা বলেন, আমি ঠিক আছি, তবে আমার পার্সটা ছিনতাই হয়েছে। তেনজো বৃদ্ধাকে চিন্তা করতে মানা করে। এদিকে তার নাইট ছিনতাইকারীকে ধরে ফিরিয়ে আনে। এরপর তেনজো কাউরিকে বলে পুলিশকে খবর দিতে, কিন্তু ছিনতাইকারী পুলিশ শব্দটা শুনে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং ছুরি বের করে কাউরিকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই তেনজো তার হাত থামিয়ে দেয় এবং তাকে কাবু করে ফেলে। এই সাহসী কাজে সবাই তেনজোকে হিরো বলে প্রশংসা করে আর কাউরি খুব খুশি, কারণ এই দ্বিতীয়বার তেনজো তাকে সাহায্য করেছে। চোরটিকে পুলিশের হাতে দেওয়ার পর তেনজো সঙ্গে সঙ্গেই অন্য জগতে ফিরে যায়। এখন তেনজোর চ্যালেঞ্জ হলো সেই গভীর জঙ্গলকে পার করা। এরপর তেনজো তার নাইটকে নিয়ে জঙ্গলের অভিযানে বের হয় এবং সেখানে তারা পুরনো এক শত্রুর মুখোমুখি হয়, যেটি ছিল শুকর রাজা। আগেরবার নাইট আহত ছিল, কিন্তু এবার সে খুব শক্তিশালী, খুবই ফুর্তিতে এবং খুব দ্রুত সরে যেতে পারে। তারপর নাইট ঝাঁপিয়ে পড়ে ওর উপর এবং তার নখ ব্যবহার করে আক্রমণ করে। অবশেষে সে শুকরটিকে পরাজিত করতে সক্ষম হয়। এরপর তেনজো দেখতে পায় এক বিশেষ হরিণকে। এই হরিণের বিশেষত্ব হলো এটা জাদু ব্যবহার করতে পারে এবং এর লেভেল 630। কিন্তু সেই সময়ে তাদের উপস্থিতি হরিণটি টের পেয়ে যায়। হরিণটি ভীষণ জোরে চিৎকার করতে থাকে, তাই তারা হরিণটির উপরে হামলা করে দেয়। হরিণটি ছিল খুব শক্তিশালী, যেটি জাদুর ব্যবহারও করতে পারত। হরিণটি বিশাল এক হামলা করে জঙ্গলের বিশাল এলাকায় আগুন ধরিয়ে দেয়। নাইট গোপনে হঠাৎ হামলা করে হরিণটিকে বিভ্রান্ত করে আর এই সুযোগে তেনজো গলায় তলোয়ার ঢুকিয়ে সেটিকে মেরে ফেলে। দানব মারার ফলে তারা ঘনক আকৃতির একটি বস্তু পায়, যেটিতে লেখা ছিল বাথটাব। তেনজোর এক ক্লিকে সেটি বাথটাবে রূপান্তরিত হয়ে যায়। তেনজোর ইচ্ছে ছিল সেখানে গোসল করার, কিন্তু সে বুঝতে পারে যে এমন জায়গায় থাকা বিপজ্জনক হতে পারে। তাই সে ঠিক করে আজকের অভিযান এইখানেই শেষ করবে। সে চায় তাড়াতাড়ি বাড়ি ফিরে গরম পানিতে গোসল করতে। তারা একসঙ্গে ফিরে গিয়ে গরম পানিতে গোসল করে। পরদিন সকালে সে আবার নতুন দানব মারতে বের হয় আর এবার তার প্রতিপক্ষ ছিল এক সজারু, যার আক্রমণের গতি ও ক্ষমতা অনেক বেশি। তবে সে নাইটকে আশ্বস্ত করে যে চিন্তার কিছুই নেই, কারণ তার কাছে এই দানবকে পরাজিত করার উপায় আছে। তেনজো ও নাইট মিলে সজারুকে এমন ভাবে ফাঁদে ফেলে যে তার কাটা ভরা খোলটি একখানা পাথরে আটকে যায়। সেই সুযোগে তেনজো সজারুর দেহে আঘাত হানে আর সেটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এই সময় তেনজো দেখতে পায় সে এখন 240 লেভেলে পৌঁছে গেছে এবং অনেক নতুন দক্ষতাও অর্জন করেছে। নাইটও তেনজোর সঙ্গে থেকে এইভাবে লেভেল আপ করেছে এবং তার স্ট্যাটাসও তার মতোই হয়েছে। অদ্ভুতভাবে সেই সজারুর আঘাত লাগা পাথরটি ভেঙে যায় আর একটি গুহার দরজা খুলে যায়। তখন তারা দুইজন মিলে গুহার ভিতরে প্রবেশ করে দেখার জন্য সেখানে কি রহস্য আছে। তেনজো উপস্থিতি চেক করার স্কিল ব্যবহার করতে করতে এগিয়ে চলে এবং এক সময় তারা একটি খোলা জায়গায় পৌঁছে যায়। এমন সময় নাইট কিছু একটা খুঁজে পায়। তেনজো তার পিছনে এবং দেখতে পায় একটি মৃতদেহ, যার হাতে একটি বই। তেনজো যখন বইটি তুলে নেয় তখন দেখে বইটির নাম মহাজ্ঞানের গ্রন্থ। তখন সে ভাবে হতে পারে এই বইয়ের মালিকই সেই বাড়ির মালিক যেখানে সে এখন আছে। যখন সে বইটি খুলে পড়তে শুরু করে তখন সে জানতে পারে যে এই জ্ঞানী ব্যক্তি একজন অসাধারণ প্রতিভাবান মানুষ ছিলেন। তিনি সব দিক দিয়ে দক্ষ ছিলেন, যেমন জাদুশক্তি, যুদ্ধ কৌশল, তলোয়ার চালানো, সব ক্ষেত্রে শ্রেষ্ঠ। এতটাই যে জীবিত অবস্থায় তিনি দেবতাদের স্তরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তখন দেবতারা তাকে নিজের দলে যোগ দিতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তার শক্তির জন্য তিনি একা হয়ে পড়েছিলেন এবং তিনি চাননি যে তেনজো তার মতো একা হয়ে যাক। এটা দেখা যাচ্ছে যেন বইটি সরাসরি তেনজোর সঙ্গে কথা বলছে। সেই জ্ঞানী ব্যক্তি জানালেন যে তেনজো এখন ভিন্ন জগৎ থেকে এসেছে এবং তার শক্তিও সীমাহীন। তিনি বিশ্বাস করতেন যে একদিন সবাই তেনজোকে ভয় পেতে শুরু করবে, যেমনটা তারা তাকে করেছিল, এবং তখন তেনজো একা হয়ে যাবে। এই কথা শুনে তেনজো জিজ্ঞেস করে, তাহলে আমি কি করব যাতে লোক আমাকে ভয় না পায়? তখন বইটি বলে, তোমাকে সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। তখন বইটি তেনজোকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তেনজো শুধু একটি কথা বলে, জাদু। তখন হঠাৎ করে বইয়ের মধ্যে আলো জ্বলে ওঠে এবং দেখা যায় সে জ্ঞানী ব্যক্তির সমস্ত জাদু
জাদু শিক্ষা বইটিতে লেখা হয়ে গেছে। নায়ক তখন দ্রুত ধন্যবাদ জানায়। এই দুনিয়ায় জাদুচক্র নামক একটি জিনিস আছে যা সাধারণ মানুষের হৃদয়ে অবস্থান করে এবং রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জাদু শক্তি হিসেবে প্রকাশিত হয়। কিন্তু তেঞ্জো যেহেতু বাইরের জগতের মানুষ, তাই তার ভেতরে কোনো জাদুচক্র নেই। তখন সে জ্ঞানী ব্যক্তি তার নিজের জাদুচক্রটি তেঞ্জোকে দিতে চান। এই পৃথিবীতে একটি জ্ঞানী ব্যক্তির জাদুচক্র খুব মূল্যবান কিছু, যেটি যদি নষ্ট হয়ে যায় তার চেয়ে বরং কাউকে দেওয়াই ভালো, বিশেষ করে এমন কাউকে যে ভবিষ্যতে এই শক্তির উপযুক্ত হতে পারবে। মর্যাদার সঙ্গে জীবনযাপন করো, তাতেই যথেষ্ট। এই কথাটি বলার সময় সেই জ্ঞানী ব্যক্তির কণ্ঠস্বর থেকে বিশাল জাদু শক্তি নির্গত হয়ে বইটির ভেতর থেকে বেরিয়ে এসে সরাসরি নায়কের দেহে প্রবেশ করে। এত শক্তি একসঙ্গে ঢুকে পড়ায় তেঞ্জো সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। এরপর সে উঠে দাঁড়াতে সক্ষম হয়। তখন সে এতে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বইটি বাসায় নিয়ে যায়। গাইডলাইন পড়ে শেষ করার পর সে নিজের উপর পরীক্ষা চালাতে শুরু করে। প্রথম ধাপ ছিল চারপাশের বাতাস থেকে ম্যাজিক অনুভব করা। সে শান্তভাবে হৃদয়ে হাত রাখে এবং তখনই তার শরীর থেকে একটি আলো বের হয়। স্ক্রিনে ভেসে উঠে সে ম্যাজিক ব্যবহার নামে একটি স্কিল পেয়েছে। তেঞ্জো বুঝে যায় এটাই সেই ম্যাজিক্যাল পাথ যা জ্ঞানী ব্যক্তি তাকে দিয়েছে। পরবর্তী ধাপে ছিল ওই শক্তি ব্যবহার করে জাদুবিদ্যা প্রয়োগ করা। তেঞ্জো ভাবে নিশ্চয়ই কোনো মন্ত্র পড়তে হবে, কিন্তু বইয়ে লেখা ছিল শুধু ম্যাজিক শক্তি জমা করে মনে মনে ভাবলেই জাদু কাজ করবে। তাই তেঞ্জো বাইরে গিয়ে চেষ্টা করে। হঠাৎ করে সে খুব সহজে একটি ওয়াটার বল তৈরি করে ফেলে। পাশে নাইটো এইভাবেই একই কাজ করতে সক্ষম হয়। পরে রাতে তেঞ্জো সে জাদু ব্যবহার করে সেই বনের দিকে নিক্ষেপ করে, ফলে সামনের সমস্ত গাছ পড়ে যায়। এরপর দৃশ্য বদলে যায় রাজপ্রাসাদে। ওবান রাজাকে জানায় যে সে ওই পুরুষকে দেখেছে যার কথা লেক্সিয়া বলেছিল। সে নিজ চোখে দেখেছে ওই পুরুষকে, সে এখন দানবের বনে আছে। ওবান সন্দেহ করে যে ওই ব্যক্তি হয়তো নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছে, কারণ তার নাম দেশীয় নামের থেকে আলাদা। সে এটাও জানায় লেক্সিয়া হঠাৎ করে সেই ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, যা তার ঠিক মনে হয় না। রাজা এই কথা শুনে প্রবল রেগে যায়। ওবান বুঝতে পারে সে ভুল করে মুখ ফসকে বলে ফেলেছে এবং চরম বিব্রত হয়। রাজা তখন চারপাশের জিনিসপত্রগুলো ভাঙচুর শুরু করে এবং রেগে গিয়ে বলে কে সেই দুঃসাহসী ছেলে যে লেক্সিয়াকে বিয়ে করার ব্যাপারে সাহস দেখিয়েছে। এরপর দৃশ্য আবার ফিরে আসে ওসিয়া স্কুলে, যেখানে তেঞ্জো পড়াশোনায় মনোযোগ না দিয়ে জাদু শিক্ষা নিয়ে ভাবছে। সেই বইটি তেঞ্জোকে বলেছে যে জাদু ব্যবহার করতে হবে সঠিক সময়ে এবং সঠিকভাবে। তখনই সে ভাবতে থাকে কিভাবে জাদুর ব্যবহার করা যায় সবচেয়ে ভালোভাবে। সেদিন সাওদা ম্যাডাম জানায় শীঘ্রই ক্লাসে একটি ক্যাম্পিং ট্রিপ হতে চলেছে। দেখা যায় তেঞ্জো এতে বেশ গভীর হয়ে যায়। সব বুঝে গেলে ইউকি তেঞ্জোকে জানায় যে পুরো ক্লাস 3 দিন 2 রাতের একটি ক্যাম্পিং ট্রিপে যাবে, যাতে তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। সাওদা ম্যাডাম আরো বলে সবাইকে 4 জনের একটি করে দলে ভাগ করা হবে। তার সিদ্ধান্ত অনুযায়ী তেঞ্জো, আকিরা, কাইডে এবং একটি মেয়ে যার নাম রিন তারা একই দলে আছে। সবাই মিলেমিশে থাকায় কাইডে এই ট্রিপের জন্য খুব আগ্রহী, কিন্তু তেঞ্জো একটু চিন্তিত কারণ তার কাছে এখনো ব্যাগ নেই। তখন কাইডে সবাইকে নিয়ে তেঞ্জোকে শপিং এ সাহায্য করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই একসঙ্গে শপিং মলে চলে গেছে। এবার কাউরিও এসেছে তাদের সঙ্গে। বন্ধুরা অবাক হয়ে যায় দেখে যে তেঞ্জোর সঙ্গে কাউরির এত ভালো সম্পর্ক, কারণ কাউরি স্কুলের চেয়ারম্যানের মেয়ে। তেঞ্জো তখন আকিরার ব্যাপারে জিজ্ঞেস করে। এক বন্ধু জানায় যে আকিরা ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। এরপর তারা সবাই মিলে মলের ভেতরে ঘোরাফেরা করতে থাকে। কাউরি একটি ব্যাগ নির্বাচন করে যেটা তেঞ্জোর খুব পছন্দ হয় এবং তা কিনে ফেলে। এরপর তারা সিদ্ধান্ত নেয় আর কিছু না থাকলে ঘোরাফেরা করে মজা করবে। তাই তারা চলে যায় একটি গেম সেন্টারে। সেখানকার একটি ক্লো মেশিনে একটি মডেলকে দেখে এক বন্ধু তা পেতে চায়, কারণ সে অনেকদিন ধরেই চেয়েছে ওটা। অনেকবার চেষ্টা করার পরও সে একবারও পায়নি। তেঞ্জো বলে আমি একবার চেষ্টা করি, এবং সে তার অন্য জগতের স্কিল ব্যবহার করে, যার মাধ্যমে সে বুঝতে পারে কোন অংশে আঘাত করলে মডেলটি তোলা সহজ হবে। সে ওর দুর্বল জায়গাটি নির্বাচন করে। এরপর সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে টাকা ঢুকিয়ে মেশিনে খেলতে শুরু করে এবং মাত্র একবারে খেলনা তুলতে সক্ষম হয়। সে খেলনাটা তুলে দেয় সেই বন্ধুকে। এই দেখে কাইডে তেঞ্জোকে বলে সেই বিড়াল আকৃতির পুতুলটি বের করে দিতে। তেঞ্জো তাকে পুতুলটি দিয়ে দেয়। তারপর সবাই নিজের পছন্দের জিনিসগুলো বলে আর তেঞ্জো কারো কথাই না করে সবাইকে সেটি বের করে দেয়। এখনো অনেক সময় বাকি, তাই 3 মেয়ে একসাথে মেয়েদের পোশাক কিনতে উপরে যায় আর 3 জন ছেলে ক্যাফেতে বসে অপেক্ষা করে। ঠিক তখনই শপিং মলে ঘোষণা হয় 10 তলায় আগুন লেগে গিয়েছে। সবাই চমকে ওঠে কারণ সেই সময় 3টি মেয়ে 13 তলায় ছিল। রিও সঙ্গে সঙ্গে ফোন করে, কিন্তু কেবল কাইডের কিছু কথা শোনা যায়, তারপর ফোন কেটে যায়। আর দেরি না করে তেঞ্জো দৌড়ে উপরে তলায় উঠে, যদিও নিরাপত্তা রক্ষী তাকে আটকাতে পারেনি। তখন তেঞ্জোর মাথায় শুধু একটাই চিন্তা, যে করে হোক 3টি মেয়ের হাসি রক্ষা করতে হবে। কিন্তু সেখানে গিয়ে দেখে চলাচলের পথ পুরো বন্ধ হয়ে গেছে। তখন তেঞ্জো ভাবে এই মুহূর্তটাই উপযুক্ত আমার জাদু শক্তি ব্যবহার করার জন্য। তাই সে শরীর জুড়ে একটি সুরক্ষা জাদু ঢাল সৃষ্টি করে। আর
এদিকে সবাই তখন অচেতন হয়ে পড়েছিল, শুধু একজনেরই একটু জ্ঞান বাকি ছিল। যখন সে অজ্ঞান হওয়ার পথে ছিল তখনই তেনজো দৌড়ে আসতে দেখে। সেখানে তেনজো এসে পৌঁছায় এবং জাদুর ব্যবহার করে যাচাই করতে থাকে যে কেউ এখনো ভিতরে রয়ে গেছে কিনা। কিন্তু সবাইকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, শুধু এদের দলটাই রয়ে গেছে। তেনজো একে একে তাদের কাঁধে তুলে আগুনের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে চলার পথটাও আর দেখা যায় না। এমন পরিস্থিতিতে তেনজোর মনটা দুশ্চিন্তায় ভরে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ আগুনের কারণে বিল্ডিং ধসে পড়তে শুরু করেছে, তাই দ্রুত বের হতে হবে। কিন্তু তেনজো যেই দিকে দৌড়ে যায় সেই দিকে শুধু বন্ধ পথ, আর কোনো উপায় নেই। এদিকে বাইরে থাকা বন্ধুরা ভাবছিল এতক্ষণে কেন কেউ সাহায্যে যাচ্ছে না। সবাই খুব চিন্তিত ছিল, কিন্তু উদ্ধার কর্মীরা জানিয়ে দেয় যে এখন আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে যারা ভেতরে যাবে তারাও আর বেরোতে পারবে না। কাউরি ছিল মাঝখানে আর দুই পাশে ছিল রিন ও কাইডে। নিচে নামতে অনেক সময় লেগে যাবে ভেবে তেনজো তার সমস্ত জাদুশক্তি ব্যবহার করে 13 তালা থেকে সরাসরি 1 তালা পর্যন্ত একটি পথ তৈরি করে ফেলে। তার দুই বন্ধুর সামনে তেনজো সফলভাবে 3টি মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে এরপর তেনজোকে ফায়ার ব্রিগেডের কাছে দুঃখ প্রকাশ করতে হয়, কারণ সে এমন ঝুঁকিপূর্ণ কাজ করেছে। পরে কাউরির বাবা ঘটনাস্থলে পৌঁছান এবং তেনজোকে তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। কাউরির দেওয়া সে ব্যাগটিও তেনজো উদ্ধার করে এনেছিল, তাই কাউরি আবেগপ্রবণ হয়ে পড়ে। বাবা আর মেয়েকে একসঙ্গে জড়িয়ে ধরতে দেখে তেনজোর মনে কিছুটা হাহাকার জেগে ওঠে, কারণ তার তো এখন আর কোনো পরিবার নেই। তবে সেই দুঃখ বেশি সময় থাকে না, কারণ এখনই তার জীবনে আছে নাইট, যে তার পরিবারের একজন সদস্যের মতো। তাকে ডেকে নিয়ে একসঙ্গে খেতে বসে। এরপর কাহিনী ফিরে আসে একটি খরগোশের দিকে, যে দৌড়ে পালাচ্ছিল প্রবল আক্রমণ থেকে, আর সেই আক্রমণকারী ছিল এক মেয়ে। সেই খরগোশ মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কেন একজন পবিত্র সত্তাকে আক্রমণ করছো? তখন মেয়েটিকে তার অশুভ শক্তির আভাস ছড়িয়ে দিয়ে জানায় যে সে আসলে খরগোশটিকে তার দলে নিতে এসেছে, যাতে তারা একসাথে এই অনিয়ন্ত্রিত পৃথিবী ধ্বংস করতে পারে। তারপর সেই মেয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এইসব শুনে খরগোশটি খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবে তাকে কিছু একটা করতে হবে এটা থামানোর জন্য, তাই সে ঠিক করে সে তার পবিত্র বিদ্যা কাউকে শেখাবে। এবার কাহিনী আবার ফিরে আসে মূল চরিত্রের দিকে। সে আগের মতোই জাদুকরের বই থেকে জাদু শেখা চালিয়ে যাচ্ছে। সে এখন টেলিপোর্ট বা স্থানান্তরে জাদু শিখতে শুরু করে, তবে এটি কেবল সেই জায়গাগুলিতে কাজ করে যেখানে সে আগে গিয়েছে। সে এই জাদুর প্রয়োগ করে গভীর জঙ্গলে পৌঁছে যায়, ফলে এতে সফল হওয়ায় সে খুব খুশি হয়। এর মানে হলো সে বাইরে কোথাও গেলেও তার প্রিয় নাইটের কাছে ফিরতে পারবে সময় মতো খাবার দিতে। এরপর তেনজো আবার নাইটকে নিয়ে অভিযান শুরু করে। এবার তারা গুহায় অভিযানে যায়। তারা গুহায় গিয়ে অনেক গবলিন দমন করে এবং বিপুল সম্পদ অর্জন করে। গুহা থেকে বের হওয়ার পর তেনজো তার নাইটকে বাড়ি ফেরার প্রস্তাব দেয়, কিন্তু দেখা যায় যে নাইটের এখনো ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে। তেনজো সেটি বুঝতে পারে, তবে বলে আজ এই পর্যন্তই থাক, কারণ কাল আমাদের ক্লাস আছে। হঠাৎ করে নাইট দৌড়ে কোথাও চলে যায় আর তেনজো তার পিছে ছুটে যায়। সে গিয়ে দেখতে পায় নাইট যেন কিছু একটা দেখে চমকে গেছে। সে তেনজোকে অদৃশ্য হওয়ার ইঙ্গিত দেয়। তেনজো তাই করে। এই সময় তারা দেখতে পায় এক মেয়ে গবলিনের হাতে আক্রমণ হচ্ছে। তেনজো তখনই তাকে বাঁচাতে ছুটে যেতে চায়, কিন্তু নাইট তাকে থামিয়ে দেয়। যখন সেই গবলিনটি মেয়ের উপরে আক্রমণ করতে যায় তখন তার হাত কেটে পড়ে যায়। দেখা যায় এই কাজ মেয়েটি করেছিল। হাত কাটা গবলিনটা প্রচন্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত সঙ্গীদের মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। গবলিনের দল একসঙ্গে মেয়েটির উপরে আক্রমণ করে। মেয়েটি তার বিশেষ দক্ষতা ব্যবহার করে আত্মসমর্পণ করতে থাকে, কিন্তু গবলিনের সংখ্যা এত বেশি ছিল যে সে একা পেরে উঠতে পারে না এবং শেষ পর্যন্ত গবলিনের লাথিতে অজ্ঞান হয়ে যায়। ঠিক যখন গবলিনরা তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত তখনই তেনজো এবং নাইট এসে হস্তক্ষেপ করে। তারা দুইজন মিলে গবলিনের সবাইকে পরাজিত করে ফেলে। তেনজো ভাবে বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু দেখা যায় যে তারা গবলিনের আস্তানায় ঢুকে পড়েছে। এবার সে তার আইটেম বক্স থেকে এক ভয়ানক চাবুক বের করে। এই চাবুক দানবদের ছুলেই তাদের পেঁচিয়ে গুড়িয়ে ফেলতে পারে। এইভাবেই তেনজো সব দানবদের শেষ করে ফেলে। তেনজো সুস্তি পায় যে সে দানবের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে পেরেছে, কিন্তু নাইট আপত্তি জানায়, কারণ তার মতে মেয়েটির শরীর থেকে বিপজ্জনক গন্ধ আসছে। এই সময় মেয়েটি জেগে ওঠে এবং ভুল বুঝে যে তেনজো তাকে কিছু খারাপ করার চেষ্টা করছে। তাই সে খুব জোরে ছটপট করে এবং এক পর্যায়ে গাছের গায়ে মাথা ঠুকে ফেলে ব্যথা পায়। তেনজো সঙ্গে সঙ্গে একটি চিকিৎসার ওষুধ বের করে মেয়েটিকে খেতে দেয়। প্রথমে মেয়েটি সন্দেহ করে যে তেনজো হয়তো কোনো অদ্ভুত কিছু মিশিয়েছে, কিন্তু ওষুধ খাওয়ার পর তার সব ক্ষত সেরে যায়, যা দেখে সে অবাক হয়ে যায়। এরপর মেয়েটি নিজের নাম বলে লুনা। সে মিথ্যা বলে যে সে জঙ্গলে ট্রেনিং করতে এসেছিল, কিন্তু হঠাৎ করে গবলিনের আক্রমণের শিকার হয়। যখন সে জানতে পারে যে তেনজো তাকে বাঁচাতে সব দানবদের পরাজিত করেছে তখন সে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু যখন সে
জিজ্ঞেস করে যে তেনজো কেন এত ভয়ানক জঙ্গলে এসেছে, তখন তেনজো মিথ্যা বলে যে সেও ট্রেনিং করতে এসেছে যাতে লুনা সন্দেহ না করে। এই শুনে লুনাও খুব খুশি হয়, কারণ তাদের দুইজনেরই উদ্দেশ্য এক। তবে দানবের সঙ্গে লড়তে গিয়ে লুনা এখন ঘামে ভিজে নোংরা হয়ে গেছে। এই দেখে তেনজো তার নতুন গোসলের টপটি ব্যবহার করতে দেয়। লুনা গোসল করতে করতে মুক্ত হয়ে যায়, কারণ এই রকমের আরাম সে আগে কখনোই পায়নি। তেনজো জানায় যে সে একটি ক্রিস্টাল হরিণকে পরাজিত করে এই টপটি পেয়েছে। এই শুনে লুনা অবাক হয়ে যায় এবং প্রস্তাব দেয় যেন তারা একসঙ্গে জঙ্গলে ট্রেনিং করে। তেনজো ভাবে এই ভয়ঙ্কর জায়গায় এমন একটা সুন্দরী মেয়েকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না, তাই সে রাজি হয়ে যায় এবং এতে লুনাও খুব খুশি। সেই দিন থেকে লুনা, তেনজো এবং নাইট একসঙ্গে অভিযানে যেতে লাগে। তারা একে অপরকে অনেক কিছু শেখায়। লুনা এখন খুব সহজেই গবলিনদের মোকাবিলা করতে পারে। এই দেখে তেনজো তার প্রশংসা করে, কিন্তু লুনা বিনয়ীভাবে বলে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তেনজো ও নাইটের জন্যই। তেনজো বলে লুনা আগেও ভালোভাবে অস্ত্র ব্যবহার করতে পারত, কিন্তু লুনা জানায় এতটুকু যথেষ্ট নয়। একটি মিশন সম্পন্ন করতে হলে আমাকে আরো শক্তিশালী হতে হবে। এরপর তেনজো জানায় আগামীকাল থেকে কিছুদিনের জন্য আমি অনুশীলন করতে পারবো না, আসলে তাকে স্টাডি ট্রিপে যেতে হবে। লুনা প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে, কারণ তাদের মধ্যে এটাই শুরু থেকে চুক্তি ছিল। শেষ দিন তারা একসাথে আরেকটি অভিযান করে। এরপর তারা একে অপরকে ধন্যবাদ জানায়, কারণ তারা একে অপরকে সাহায্য করেছে। পরদিন সকালে তেনজো তার ক্লাসের সঙ্গে ট্রিপে বের হয়। আগের রাতের অতিরিক্ত পরিশ্রমের কারণে তাস খেলার সময় সে বারবার হাই তুলতে থাকে, আর সহ্য করতে না পেরে সে বলে আমাকে একটু ঘুম ধরছে, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি। যখন গন্তব্যে পৌঁছায় তখন সবাই মিলে তেনজোকে ঘুম থেকে ডাকে। এরপর শিক্ষিকা সবাইকে বলেন পোশাক পাল্টে সবাই হলরুমে জমায়েত হয়ে যাও, যেখানে আমি নিয়ম কানুন এবং শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করব। সবাই একসাথে হলে শিক্ষিকা পুরো 2 দিন 1 রাতের ট্রেনিং পরিকল্পনা বোঝায়। এই সময় এক ছাত্র হাত তুলে জিজ্ঞেস করে ম্যাম খাওয়ার ব্যাপারে কি হবে? শিক্ষিকা বলেন এই এলাকায় অনেক রকমের খাবার এবং মাশরুম আছে। সহজভাবে বললে তোমাদের নিজের খাবার নিজেকেই সংগ্রহ করতে হবে। তবে আমি একেবারে নিষ্ঠুর না, তোমাদেরকে কিছু চাল দেওয়া হবে। যদি কেউ তাতে পেট ভরতে না পারে তাহলে তাদের নিজেকেই খাবার জোগাড় করতে হবে। এই সময় কাইডে প্রশ্ন করে ম্যাম যদি আমরা ভুল করে বিষাক্ত মাশরুম বা শাকসবজি খেয়ে ফেলি তাহলে কি হবে? শিক্ষিকা উত্তর দিলেন চিন্তার কিছু নেই, আমি নিজেই ঠিক করব কোন খাবার খাওয়া যাবে আর কোনটা নয়। আর যদি কেউ ভুল করে বিষাক্ত কিছু খেয়ে ফেলে তাহলে আমাদের একজন নার্স আছেন চিকিৎসার জন্য। যদিও এই নার্স ম্যাম দেখতে এতটাই গম্ভীর যে সব শিক্ষার্থীর গায়ে কাটা দিয়ে ওঠে। সাউদা ম্যাম আরো জানান এটা একাধিক শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা এবং যে শ্রেণী সবচেয়ে ভালো পারফর্ম করবে সেই শ্রেণী শিক্ষিকা পুরস্কার পাবে। এটা শুনে সবাই কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ এত কষ্ট করে তারা আসলে শিক্ষকের জন্যই কাজ করছে। আর অবাক করা বিষয় হলো সমস্ত শিক্ষার্থীদের জঙ্গলে ক্যাম্প করে থাকতে হবে। তেনজোর দলে কেউ আগে কখনো বন্য পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা পায়নি, তাই তারা বেশ অপ্রস্তুত ছিল। কাজ ভাগ করে নেওয়ার পরে ঠিক হয় আকিরা ও রিন মিলে জঙ্গলে মাশরুম তুলতে যাবে। অন্যদিকে তেনজো ও কাইটে যাবে নদীতে মাছ ধরতে, কিন্তু নদীতে গিয়ে দেখে সেখানে অনেক ভিড়। যদিও সেখানে প্রচুর মাছ ছিল তবে পানির গভীরতা খুব কম হওয়ায় মাছ ধরা বেশ কষ্টকর হয়ে পড়ে। তখন তেনজোর মনে পড়ে লুনার কথা, যে বলেছিল মানুষকে ভয় পায় এমন প্রাণীদের গতি পড়ে ফেলতে পারলেই তাদের ধরা সহজ। তাই তেনজো সরাসরি পানিতে নেমে খালি হাতে একে একে মাছ ধরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো বালতিতে মাছ ভর্তি হয়ে যায় আর বাকিরা হতবাক হয়ে প্রশংসা করতে থাকে। কাইডে বাধ্য হয়ে তেনজোকে থামতে বলে। এরপর দৃশ্য চলে আসে লুনার দিকে। সে এখন গোপন কক্ষে, যেখানে কৌশল করে মূর্তির গলা কাটছে। তার অস্ত্রটা যেন আগের চেয়েও ধারালো হয়েছে। এটা নিশ্চয়ই তেনজোর সাথে অনুশীলনের ফল। লুনা ভাবে ওই ছেলেটা কত ভালো ছিল। লুনা ছোটবেলা থেকেই একজন পেশাদার হত্যাকারী, যে রক্ত আর মৃত্যুতেই বড় হয়েছে। সে অন্ধকার গিল্ডের এক সদস্য, একজন চিহ্নিত লেডি অ্যাসাসিন যার উপাধি নারী শিকারী। এই সময় সে তেনজোর কথা মনে করে ভাবে এটাই হয়তো তাদের শেষ দেখা। পরবর্তী দৃশ্যে রাজকন্যাকে দেখা যায়। সে আমাদের দিকে তাকিয়ে বলে চলো তেনজোকে আনতে যাই। অন্যদিকে তেনজো ও কাইডে ফিরে এসেছে অনেক মাছ নিয়ে, যা দেখে রিন অবাক হয়ে যায় যে তেনজো কিভাবে খালি হাতে এত মাছ ধরেছে। আকিরার দিকে তাকাতেই দেখা যায় সে মাটিতে হাঁটু গেড়ে পড়ে আছে। জিজ্ঞেস করলে জানা যায় যে এক বন্য ভালুকের ধাওয়া খেয়ে প্রাণপণে পালিয়ে এসেছে। এমনকি রিন তাকে বিষাক্ত মাশরুমও খাইয়ে দিয়েছে। এটা শুনে তেনজো দুশ্চিন্তায় পড়ে যায়, তবে তার বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে দেখে যে আকিরা এখনো নিরাপদে আছে। তেনজো তখন বলে নিজেকে অত চাপ দিও না বন্ধু। এই কথায় আকিরা এতটাই খুশি হয় যে চোখে জল চলে আসে, কারণ এই প্রথম তার জন্য কেউ উদ্বিগ্ন হয়েছে। তারপর সবাই রান্না করতে যায়, কিন্তু তার আগে উপাদানগুলোকে বাছাই
যাচাই করতে হবে। তেনজো তার স্কিলের ব্যবহার করে বিষাক্ত জিনিসগুলোকে আলাদা করে ফেলে। সবকিছু প্রস্তুত হলে তেনজো জিজ্ঞেস করে কে রান্না করবে। সবাই চুপচাপ হয়ে যায়। তারা উপাদানগুলো শিক্ষিকা সাওদার কাছে যাচাই করার জন্য নিয়ে যায়। এই সময় তেনজোর কাউরির সঙ্গে দেখা হয়। দুইজনের মধ্যে হালকা কথাবার্তা হয়। আকিরা দূর থেকে তাদের এত ঘনিষ্ঠতা দেখে হিংসা করে। পরে শিক্ষিকা সাওদা উপাদানগুলি দেখে হেসে বলে তেনজো দলই হলো প্রথম যারা এত কিছু এনেছে, তাও আবার সব খাওয়ার উপযোগী। তিনি আনন্দে বলেন এবার বোনাস তো আমার পকেটেই। ছাত্রদের মধ্যে শুধু তেনজোই রান্না করতে জানে, তাই তিনি সমস্ত ভরসা তেনজোর উপরে রাখেন এবং চান তেনজো যেন এবার প্রতিযোগিতায় সবচেয়ে মজার খাবার রান্না করে। কিন্তু রান্না তেনজোর কাছে তেমন কিছু কঠিন ব্যাপার নয়। মাছ কেটে কাঁটা আলাদা করা, সবজি কাটা কিংবা শেষে ঝাল ঝাল ভাজাভুজি সবকিছু তেনজো দক্ষতার সঙ্গে সম্পন্ন করে ফেলে। সে রান্নাটি এত নিখুঁতভাবে করা হয়েছে যে খাবার সময় সবাই যেন 50 সেকেন্ড ধরে স্তব্ধ হয়ে যায়, কেউ কোনো কথাই বলতে পারে না। এই সময় সাওদা একটি বোতল হাতে নিয়ে খাবার চেখে দেখতে চান। একবার মুখে দেওয়ার পর সবাই যেন হঠাৎ চমকে ওঠে এবং তেনজোর রান্নাকে অবিশ্বাস্য বলে প্রশংসায় ভাসিয়ে দেয়। তেনজো এটাতে খুব খুশি হয়, কারণ এতদিন সে একাই থেকেছে এবং কাউকে নিয়ে খাবার অভিজ্ঞতা তার ছিল না। এখন সবার মুখে হাসি দেখে সে নিজেকে খুব তৃপ্ত মনে করে। সবাই যখন খুশিতে পেট পুরে খেয়েছে তখন হঠাৎ করে শিক্ষিকা সাওদা তেনজোকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। এতে পুরো টেবিলে সবাই অবাক হয়ে হা হয়ে যায়। আর যে কারণে সাওদা তেনজোকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সেটা হলো তিনি একজন অলস স্বভাবের এবং আসলে কিছু ভালোভাবে করতে পারে না। যখন সে ছোট ছিল তখন নিজের পছন্দ মতো জিনিস যেমন পড়াশোনা, গবেষণা করা ইত্যাদির মধ্যেই ডুবে থাকতো, তাই কখনোই প্রেম করার সুযোগ পায়নি। ফলে এখনো সে সিঙ্গেল। তাই সে তেনজোকে বিয়ে করতে চায় যাতে তেনজো তার জন্য ভালো ভালো খাবার রান্না করতে পারে। সবাই তখন সেটা শুনে অবাক হয়ে আপত্তি জানায়। তারা বলে এইভাবে কি শিক্ষিকা ছাত্রকে বিয়ে করতে পারে? এবং অধিকাংশ শিক্ষকই মনে করে তেনজো নিশ্চয়ই সাওদাকে পছন্দ করবে না। কাইডো বলে হ্যাঁ, তেনজো তাকে পছন্দ করবে না। তখনই সাওদা তেনজোর দিকে তাকিয়ে বলে আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। এরপর একটু বিশ্রামের সুযোগে তেনজো বাড়ি ফিরে যায় তার পোষা নাইটকে খাওয়াতে। কাজ শেষ হলে সে আবার ক্যাম্পে ফিরে আসে গোসল করার জন্য। গোসল ঘরে ঢুকতেই সবার নজর তার উপরে চলে যায়, যা দেখে তেনজো বেশ অবাক হয়। আর আকিরা এই সময় আবার ঈর্ষায় পড়ে যায়, কারণ তেনজোর মাস্কুলার শরীর দেখে সে নিজে হীনমন্যতায় ভোগে। পরদিন সকালে হঠাৎ সবাই হতবাক হয়ে যায়, কারণ তাদের খাবারগুলো কোথাও নেই। কেউ কেউ ভাবে হয়তো চোর এসেছে, আর তখন আকিরা দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঠিক তখনই রিন সবাইকে প্রস্তাব দেয় চলো সবাই মিলে সকালের খাবার তৈরির উপাদান সংগ্রহ করতে যাই। তখন আমরা দেখতে পাই যে আকিরা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মাটির উপর একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায়। সেই সময় তেনজো ও অন্যরা যখন জিনিসপত্র তুলছিল আকিরা বুঝতে পারে আশেপাশে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তেনজো চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে গাছে আঁচড় ও ভাঙার দাগ। তখন বুঝে যায় এটা নিশ্চয়ই কোনো ভাল্লুকের কাজ। ঠিক তখনই হঠাৎ সেই ভাল্লুকটি তাদের পিছনে হাজির হয়। সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সব শিক্ষক দ্রুত ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সাওদা তেনজোকে ডাকে। পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, প্রায় ভাল্লুকের থাবায় পড়তেই যাচ্ছিল। সাওদা বলে সবাই এই দিকে জড়ো হও, এখানে সবচেয়ে নিরাপদ। শিক্ষকেরা পুলিশকে ফোন করে। ঠিক তখনই সাওদা মাটিতে পড়ে যায়। তবে তেনজো ঠিক সময় ফিরে আসে এবং তাকে বাঁচাতে এগিয়ে যায়। সে একাই ভাল্লুকের সঙ্গে লড়াই করে। অবশেষে তার অতিমানবীয় শক্তিতে সে ভাল্লুককে নক আউট করে ফেলে। আর আশেপাশে সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখে। সাওদা প্রথমে তাকে বকাঝকা করতে চাইলেও পরে নিজের প্রাণ রক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞ হয়ে বলে তেনজোর জন্য সে নিজের জীবন দিতেও প্রস্তুত। ভাল্লুকটি অচেতন অবস্থায় থাকতেই সবাই মিলে তার পা হাত বেঁধে ফেলে এবং পরে একাডেমির প্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করে। কাউরি বলে এখন থেকে এই ভাল্লুকটি একাডেমির পোষা প্রাণী হবে। এইভাবেই ভাল্লুকটি নিরাপদে রাখা হয় এবং তেনজোর ক্যাম্পিং ট্রিপের সমাপ্তি ঘটে। আজ তেনজোর রাজাকে সাক্ষাৎ করার দিন, তাই সে আবার ভিন্ন জগতে প্রবেশ করে। রওনা হওয়ার আগেই কয়েকটা দানব পরাজিত করে নেয়। এবার তেনজো তার আইটেম বক্সে থাকা একটি হাতুড়ি ব্যবহার করে দেখে এবং বুঝতে পারে এটি তার কল্পনার চেয়েও অনেক শক্তিশালী। একটি দানবকে হারানোর পর তার কাছ থেকে একটি দুর্দান্ত দেখতে হেলমেট পায়। এই সময় তেনজোর পিছন থেকে একটি রহস্যময় খরগোশ তাকে অনুসরণ করছিল, যার মানে হয় তেনজোর সঙ্গে তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। এদিকে রাজকুমারী এবং সেনাবাহিনী এসে দেখে তেনজোকে অনেকটা ভিন্ন দেখাচ্ছে। রাজকুমারী তেনজোকে ধন্যবাদ জানায় কারণ সে রাজার আমন্ত্রণ গ্রহণ করেছে। রাজকুমারী তেনজোকে গাড়িতে আমন্ত্রণ জানানোর ঠিক আগেই নাইট হঠাৎ বিপদের আঁচ পায় এবং রাজকুমারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই সময় পাশে থাকা একটি গাছ পড়ে যায়, যেটি তেনজো মুহূর্তের মধ্যেই কেটে টুকরো করে ফেলে। বুঝে যায় যে
যে কেউ রাজকুমারীকে হত্যা করার চেষ্টা করছে, তাই তেঞ্জো ওবানকে বলে রাজকুমারীকে দেখভাল করতে। তখন তেঞ্জো অদৃশ্য হওয়ার জাদু ব্যবহার করে ঘাতকের পেছনে গিয়ে তার পিঠে একটি শক্তিশালী লাথি মারে। ঘাতকের মুখোশ খুলে গেলে তেঞ্জো স্তব্ধ হয়ে যায়, কারণ সে হলো লুনা। এই সময় রাজকুমারী দৌড়ে আসে এবং বলে, তুমি এই মেয়েকে চেনো? তখন তেঞ্জো জানায় এই মেয়েটি তাকে আঘাত করতে চেয়েছিল। এরপর তেঞ্জো রাজকুমারীর কাছে সময় চায় যেন লুনাকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করতে পারে। রাজকুমারী এতে কোনো আপত্তি করে না এবং বলে, আমিও আজ তেঞ্জোর বাড়িতে যাব। এরপর দৃশ্য পরিবর্তন হয়, সবাই তেঞ্জোর বাড়ির পথে দৌড়াচ্ছে। রাজকুমারী তখন চিন্তায় পড়ে যায় এই মেয়ে কেন আমাকে মারতে চাইছিল, এবং সে তেঞ্জোর সঙ্গে লুনার সম্পর্ক নিয়েও কৌতূহল হয়ে ওঠে। তেঞ্জো বলে বাড়ি পৌঁছে সব বলবে। তারপর টেলিপোর্ট জাদুর ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওবান দৌড়ে এসে রাজকুমারীকে খুঁজতে থাকে, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। পরবর্তী দৃশ্য তেঞ্জোর বাড়িতে। রাজকুমারী বলে, এখন তুমি আমার সব প্রশ্নের উত্তর দিবে। তেঞ্জো রাজি হয়। এই সময় রাজকুমারী লেক্সিয়া তেঞ্জোকে বলে, তুমি সেখানে জাদুর ব্যবহার কেমন করে করলে? আমরা ওই জঙ্গল থেকে কিভাবে এইখানে পৌঁছে গেলাম? তেঞ্জো বলে, আমি এমন জাদু ব্যবহার করেছি যেন আমরা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি। লেক্সিয়ার মতে এই জাদু শুধু বড় জাদুকররাই করতে পারে এবং কেবল রূপকথায় দেখা যায়। কেউ যদি এমন জাদু ব্যবহার করতে পারে তবে সময়ের ধারা বদলে যেতে পারে, এমনকি যুদ্ধও শুরু হতে পারে। তাই তেঞ্জোকে সে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে সে যেন এই জাদু কারোর সামনে ব্যবহার না করে। তেঞ্জো রাজি হয়। রাজকুমারী তখন বলে, লুনা এবার জেগে ওঠো, ভান করার দরকার নেই। লুনা জেগে ওঠে বলে যে তুমি জেনে গেছো? রাজকন্যা বলে, শুধু আমি নয়, তেঞ্জো সব জানতো, কিন্তু ভান করছিল তোমাকে রক্ষা করার জন্য। এরপর রাজকুমারী লুনার ব্যাপারে জানতে চায়। লুনা বলে, আমি কিছুই বলতে পারবো না, বরং আমাকে মেরে ফেলো। কিন্তু তেঞ্জো বলে, আমিও জানতে চাই। তখন লুনা রাজি হয় এবং তার ব্যাপারে বলা শুরু করে। সে বলে, আগে সে ছিল এক পথ শিশু। প্রতিদিন বেঁচে থাকার জন্য তাকে চুরি করতে হতো। একদিন এক ব্যক্তি তাকে খুঁজে পায় এবং নিজের সঙ্গে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে অনেক কিছু শেখায়। লুনাকে সেই ব্যক্তি শুধু পড়াশোনা নয়, বেঁচে থাকার কৌশলও শেখায়, যার মধ্যে ছিল গুপ্ত হত্যারও দক্ষতা। এরপর থেকে লুনা নিয়মিত গুপ্ত হত্যা করতে থাকে। এক সময় লুনা এতটাই পরিচিত হয়ে ওঠে যে হেড হান্টার নামেও তাকে চিনত। রাজকুমারী এই নাম শুনে অবাক হয়ে যায়, কারণ এই ছদ্মনাম এতটাই কুখ্যাত যে সেও তা শুনেছে, তবে কখনো ভাবেনি যে সেই শিকারী লুনা হতে পারে। এরপর লুনা বলে, কয়েকদিন আগে কেউ একজন তাকে এই হত্যার মিশনের জন্য ভাড়া করেছিল। সেই লক্ষ্য ছিল আর্সেলিয়া রাজ্যের প্রথম রাজকুমারীকে হত্যা করা, তাই সে এই সব কিছু করছিল। তার বলার কিছু আর নেই। এখন তারা চাইলে তাকে শাস্তি দিতে পারে। তেঞ্জো অবশ্যই সেটা চায় না, কিন্তু এখন যেহেতু মিশন ব্যর্থ হয়েছে, তাই যে করে হোক লুনাকে শাস্তি পেতেই হবে। যদি রাষ্ট্র তাকে শাস্তি না দেয়, তবুও ডার্ক গ্রুপের মেম্বাররা তাকে খুঁজে বের করে মেরে ফেলবে। তেঞ্জো এইসব কথা শুনে কষ্ট পায়। যদিও তাদের একসঙ্গে সময় খুব অল্প ছিল, তবুও তেঞ্জো তাকে একজন কাছের বন্ধু হিসেবে ভাবতে শুরু করেছে। আর রাজকুমারী যেহেতু উপেক্ষিত হচ্ছিল, তাই সে মুখ খোলে। সে বলে, যেহেতু লুনা মিশনে ব্যর্থ হয়েছে, তাই এখন থেকে তাকে রাজকুমারীর দেহরক্ষী হতে হবে, কারণ এই হত্যার প্রচেষ্টার কথা কেবলমাত্র তারাই জানে। কিন্তু লুনা মনে করে সে এই সম্মানের যোগ্য নয়, কারণ সে অতীতে বহু মানুষকে হত্যা করেছে। লুনা বলে তার হাত এখন রক্তে রঙিন আর তার পবিত্র নয়, কিন্তু রাজকুমারী লক্ষ্য করে যে এই খুনির হাত অতিমাত্রায় কোমল ও মসৃণ, যা একজন পেশাদার খুনির জন্য অস্বাভাবিক। তখন রাজকুমারী জানতে চায় তার ত্বক এত সুন্দর কেন। উত্তরে লুনা অসাবধানবশত বলে ফেলে সেটা তেঞ্জো জাদুকরী গোসল টবের কারণে। পরে লুনা সেটা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তো আগেই সবকিছু শুনে ফেলেছে। রাজকুমারী কোনো অজুহাত শুনতে চায় না। সে সরাসরি বিছানায় উঠে গিয়ে বলে, তুমি যখন আমাকে খুন করতে পারোনি, তার মানে তুমি হেরে গেছো। হারা মানে হলো এখন থেকে তুমি আমার সব কথা শুনবে। লুনা তখন হতভম্ব হয়ে যায়, তবে সম্মত হয়। ওইদিকে অবান এখন রাজকুমারী লেক্সিয়াকে খুঁজে বেড়াচ্ছে, আর গবলিনরা তাদের তাড়া করছে। ওরা রাজকুমারীর নিরাপত্তার জন্য প্রার্থনা করছিল। আর এদিকে রাজকুমারী তখন লুনার সঙ্গে আরামে গোসল করছিল। তখন সে লুনাকে জিজ্ঞেস করে, তুমি কি তেঞ্জোকে পছন্দ করো? লুনা প্রথমে লজ্জায় কিছুই বলতে পারে না, কিন্তু যখন রাজকুমারী বলে সে তেঞ্জোর সঙ্গে বিয়ে করবে, তখন লুনা খুবই ঈর্ষান্বিত হয়ে ওঠে। এখন আর লুনা নিজেকে অস্বীকার করতে পারে না যে সে তেঞ্জোকে ভালোবাসে। এই কথা শুনে রাজকুমারী তাকে দ্বন্দ্ব লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দেখা যাক কে তেঞ্জোকে জয় করতে পারে। লুনাও দমে যাওয়ার মানুষ নয়, তাই সে চ্যালেঞ্জ গ্রহণ করে। এইভাবেই তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। গোসল শেষ হওয়ার পর সবাই রাতে খাবারের জন্য প্রস্তুত হয়। নিজেকে একজন আদর্শ গৃহবধূ প্রমাণ করার জন্য রাজকুমারী স্বেচ্ছায় রান্নার কাজ করতে চায়। তবে সে আলু কাটার সময় এমন ভাবে ছুরি চালাচ্ছে যে হাত থেকে ছুটে গিয়ে যায় তেঞ্জোর দিকে। তেঞ্জো বলে, আমি খাবার বানাচ্ছি। শেষ পর্যন্ত তেঞ্জো সব খাবার
খাবার বানায়। স্বাভাবিকভাবেই তেঞ্জোর রান্না খেয়ে লেক্সিয়া ও লুনা দুইজনেই মুগ্ধ। তেঞ্জো সেটা দেখে খুব খুশি হয়। তারপর লেক্সিয়া গিয়ে তেঞ্জোর হাত জড়িয়ে ধরে আর বলে, মনে হচ্ছে আমি তোমার হাতে চুমু খাই। লুনা সেটা দেখে চুপ করে বসে থাকতে পারে না। সে বলে, আমার আঘাত তো এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তুমি কি আমাকে খাইয়ে দিবে তেঞ্জো? তেঞ্জো তখন মনে পড়ে যখন সে লুনাকে লাথি মেরেছিল, তাই সে রাজি হয় তাকে খাওয়াতে। লুনা তখন বিজয়ের হাসি দিয়ে লেক্সিয়ার দিকে তাকায়। এদিকে লেক্সিয়া সেটা দেখে নিজেও চুপ থাকতে পারে না। তাহলে আমাকেও খাওয়াও, এটা রাজকুমারের আদেশ। অবশেষে তেঞ্জো তার সাহস জড়িয়ে নিয়ে দুইজনকে খাইয়ে দেয়। রাত হয়ে যাওয়ায় সবাই ঘুমিয়ে যায়। পরদিন সকালে যখন তারা জঙ্গলের কিনারায় পৌঁছায়, তখন অবান ও তার দল সেখানে অপেক্ষা করছিল। রাজকুমারীকে নিরাপদ দেখে অবান সুস্থির নিঃশ্বাস ফেলে। তেঞ্জো এরপর অবানকে নিজের পোষা প্রাণী নাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর অবান তার মাধ্যমে রাজকুমারীর জীবন রক্ষা পাওয়ায় নাইটকে ধন্যবাদ দেয়। কিন্তু রাজকুমারী ভুল করে বলে ফেলে যে গতকাল তাকে আক্রমণ করেছিল এই মেয়ে লুনা। সঙ্গে সঙ্গে সৈনিকরা তলোয়ার তুলে ধরে লুনার দিকে। তেঞ্জো দ্রুত বলে সে এখন আর শত্রু নয়, সবকিছু মিটমাট হয়ে গেছে। কিন্তু অবান বিশ্বাস করে না। অবশেষে রাজকুমারী বলে গতকাল তারা একসঙ্গে গোসল করেছে এবং একসাথেই ঘুমিয়েছে। তখনই অবান মেনে নেয় এবং তলোয়ার নামিয়ে দেয়। পরে তেঞ্জো সবাইকে বলে আজ সে রাজপ্রাসাদে তাদের সঙ্গে যেতে পারবে না। অবান অবাক হয়ে যায়। তেঞ্জো জানায়, দুঃখিত, আমার কিছু জরুরি কাজ আছে। আর সে ভাবে তাকে স্কুলেও তো যেতে হবে। অবান বলে যদি প্রয়োজন থাকে তবে তো কিছুই করার নেই, তবে সময় পেলেই রাজধানীতে চলে এসো। এই পথ ধরে গেলে একটা ছোট গ্রাম পাবে, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেই পথ বলে দেবে। তেঞ্জো রাজি হয়ে বিদায় জানায়। তারপর রাজকুমারী ও লুনা রওনা হয়। তবে যাওয়ার সময় লুনা হঠাৎ নেমে যায় ঘোড়াগাড়ি থেকে। দৌড়ে এসে তেঞ্জোর গালে একটা কিস দেয়। লেক্সিয়া সেটা দেখে নিজেও একটা কিস দিতে চায়। সে অবানকে গাড়ি থামাতে বলে, কিন্তু অবান শুনতে পেয়েও না শোনার ভান করে। সে নাইটকে ডেকে বলে চলো গরম পানিতে গোসল করি। গোসল করার সময় ঠিক সেই মুহূর্তে তেঞ্জোর পাশে একটি অত্যন্ত মিষ্টি ও সুন্দর শুকরছানা হাজির হয়, যেটি নাইটের থেকেও কম কিছু নয়। হঠাৎ তেঞ্জোর স্ট্যাটাস স্ক্রিনে ভেসে ওঠে সে ইতিমধ্যেই শুকরটিকে পোষ মানিয়ে ফেলেছে। তেঞ্জো যখন শুকরটির পরিচয় যাচাই করে তখন দেখতে পায় তার লেভেল 490 আর তার একটি বিশেষ ক্ষমতাও আছে। তাই তেঞ্জো খুব খুশি হয়ে শুকর ছানাটির জন্য একটি নাম ভাবে। তার লোমগুলো এত উজ্জ্বল ছিল যে সে তার নাম রাখে আকাশসুকি। তখনই নাইট একটি ঘড়ি নিয়ে তেঞ্জোর কাছে এসে তাকে মনে করিয়ে দেয় যে তাড়াতাড়ি বাড়ি ফিরে স্কুলে যেতে হবে। তেঞ্জো প্রথমে একটু গুছিয়ে উঠতে পারে না, কিন্তু শেষমেশ সে সময় মতো স্কুলে পৌঁছে যায়। আজকের ক্লাসের বিষয় ছিল বল সংক্রান্ত খেলাধুলা, যেমন বাস্কেটবল, টেনিস, পিং পং আর বেসবল ইত্যাদি। এই প্রতিযোগিতা শিক্ষকদের জন্য লাভজনক হবে। তারপর সবাই মাঠে নামে। প্রথম খেলা ছিল ফুটবল, যেখানে প্রতিটি দলে ছেলে মেয়ে মিলে খেলবে। তেঞ্জো গোলকিপার হিসেবে নামে। তার ফুটবলের নিয়ম সম্পর্কে ভালো ধারণা ছিল না। খেলা শুরু হতে রিও একদম ঝড় তুলে দেয়, একেবারে শুরুতেই গোল করে দেয়। তারপর আকিরা বল নিয়ে এগিয়ে যায়, তবে গোল শট দেওয়ার সময় তেঞ্জো নিজের অতিমানবীয় শক্তি ব্যবহার করে বলটি ধরে ফেলে। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে বলটি প্রতিপক্ষের গোল পোস্টের দিকে ছুড়ে মারে, এমন ভাবে যে তাদের গোলকিপার সাহস করে মুখ তুলতে পারে না। এই দেখে সবাই হতবাক হয়ে যায়। ফেরার পথে তেঞ্জো দেখা হয় কুরোসাওয়া এবং তার কড়া মেজাজের পরিচালকের সঙ্গে। তার আগে তেঞ্জো তোলা ছবিগুলো দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তাকে তাদের এন্টারটেনমেন্ট কোম্পানিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তেঞ্জো সঙ্গে সঙ্গে না বলে দেয়, কারণ তার কাছে ছাত্র জীবনটাই সবচেয়ে আনন্দের। পরিচালক এই কথা শুনে খুব অবাক হয়, কারণ বিনোদন দুনিয়ায় ঢোকা এত কঠিন, অথচ তেঞ্জো আগ্রহী দেখাচ্ছে না। তখনই মডেল মিউ এসে হাজির হয়। তেঞ্জো দুই বন্ধু এইসব দেখে আর বিশ্বাস করতে পারে না তেঞ্জো কিভাবে এমন একজন ফেমাস মডেলের সঙ্গে পরিচিত। তাদের দুইজনের একটি ম্যাগাজিনের কভার ছবিও রয়েছে একসঙ্গে। এরপর পরিচালক মিউকে তেঞ্জোকে রাজি করানোর জন্য দায়িত্ব দেয়। ঠিক তখনই কাউরি হঠাৎ সেখানে চলে আসে। সে তখন স্কুলের ক্রীড়া উৎসবের জন্য লিফলেট বিলি করছিল। পরিচালক যখন লিফলেটটি হাতে পায় তখন হঠাৎ করে তার মাথায় আরেকটি পরিকল্পনা আসে। সে ঠিক করে ক্রীড়া উৎসবে প্রবেশ করে তেঞ্জোর ছবি তুলবে এবং সেগুলো প্রকাশনার জন্য পাঠাবে। এইভাবে তেঞ্জো কোম্পানিতে যোগ না দিয়েও ম্যাগাজিনের কভারে চলে যাবে, যা শুনে তেঞ্জো সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অন্য জগতে তেঞ্জো আর তার দল অ্যান্ড্রেভ নামের একটি দলের সঙ্গে লড়াই করছে। তারা দানবটাকে অনেকটাই দমন করতে পারে, কিন্তু তার কাটা মাথা এখনো আক্রমণ চালিয়ে যায়। তেঞ্জো তৎক্ষণাৎ তার মাথা ধ্বংস করে দেয়। তবে এই লড়াই সে পুরো সন্তুষ্ট ছিল না। সে বুঝতে পারে এখন তাকে অস্ত্র ও সময়ের সমন্বয় ভালোভাবে করতে শিখতে হবে। এরপর সে ঠিক করে আজ সে জঙ্গলের আরো গভীরে যাবে। ভিতরে গিয়ে সে এক বিশাল শক্ত কাঠের গাছ দেখতে পায়। তেঞ্জো তখন নাইটকে সতর্ক করে দেয়, কারণ বিপদ
বিপদ যে কোনো সময় আসতে পারে। সামনে বিশাল একটা বন্য শূকর দেখে সে ভাবে আকাতসুকি রূপ বদলে বড় হয়ে গেছে, কিন্তু পিছনে আকাতসুকিকে দেখে বুঝে যায় এটি আসলে ভিন্ন একটি বিপজ্জনক শত্রু। এরপরে বিশাল শূকরটি তাকে আছড়ে ফেলে দেয়। তেনজো ভাবে এই শূকরটি খুব শক্তিশালী। সে ওষুধ খেতে যাচ্ছিল, কিন্তু তার আগে শূকরটি আবার তাকে আঘাত করে দেয়। ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আমি তোমাদের সাহায্য করব। এরপর সে শূকরটিকে এমন এক লাথি মারে যে গিয়ে সোজা গাছের সঙ্গে আটকে যায়। তেনজোর সামনে এসে দাঁড়ায় একটি কথা বলতে পারা খরগোশ। তেনজো আর তার দুই পোষা প্রাণী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, আর খরগোশটি জাদু করে শূকরটিকে অদৃশ্য করে দেয়। তেনজো তখন খরগোশটার স্ট্যাটাস চেক করে, যার স্ট্যাটাস ছিল অনেক হাই লেভেলের। তেনজো কৃতজ্ঞভাবে খরগোশটাকে ধন্যবাদ জানায়। এরপর খরগোশটি তেনজো আর তার দুই পোষা প্রাণীকে বলে তারা যেন একটি করে লাথি মেরে দেখায়। আকাতসুকি আগে এগিয়ে আসে, কিন্তু তার পা ছোট হওয়ায় তার লাথি তেমন কোনো শক্তি ছিল না। নাইটের লাথি দেখে খরগোশ বলে অভিজ্ঞতা কম, তবে বেশ সম্ভাবনা আছে। সবশেষে তেনজো যখন লাথি দেয় তখন খরগোশটি বুঝতে পারে যে তেনজোর ভিতরে সম্ভাবনা আছে, তাই খরগোশটি নিজে একটি উদাহরণ দেখায়। গা গরম করার পর খরগোশটি এমন এক লাথি মারে ফলে জঙ্গলের কঠিন গাছগুলোতে বড় বড় গর্ত হয়ে যায়। এরপর থেকে তেনজো গুরু খরগোশের অধীনে কয়েক ঘন্টা ধরে লাথি মারার অনুশীলন করতে থাকে, সময় গড়াতে থাকে, আর তেনজো অবশেষে একই ধরনের কিক দিতে সক্ষম হয়। যদিও শক্তি এখনো অনেক কম, খরগোশটা এটা দেখে তার প্রশংসা করে। এবার শুরু হোক আসল পরীক্ষা, এই বলে খরগোশটা হঠাৎ তেনজোর উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা দুইজন দিন রাত ধরে যুদ্ধ চালিয়ে যায়। লড়াই চলার মাঝে তেনজো খরগোশকে প্রশ্ন করে, আপনি কেন আমাকে শিক্ষা দিচ্ছেন? খরগোশটি উত্তর দেয়, আমি তোমাকে আমার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছি। আমরা হলাম ডিভাইন, আমাদের কাজ হলো ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া এবং আমাদের জ্ঞান হস্তান্তর করা। এরপর গুরু খরগোশটি নিজের কাহিনী বলতে শুরু করে। সে নাকি মানব জাতির পক্ষ থেকে নির্বাচিত এক ডিভাইন। তার দায়িত্ব হলো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এই জগৎকে রক্ষা করা। তেনজোর ভিতরে বিশাল সম্ভাবনা দেখে সে তেনজোকে নিজের শক্তির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। অর্থাৎ যদি তেনজো রাজি হয় তবে প্রকৃত অর্থে একজন ডিভাইন্স হয়ে উঠবে, অথবা তেনজো যদি পবিত্র ডিভাইন্স হতে না চায় তাহলে মানা করতে পারে। ভবিষ্যতে যখন সে অশুভ শক্তির বিরুদ্ধে লড়বে তখন গুরু খরগোশের তার প্রয়োজন পড়তে পারে। তেনজো বলে সে কোনো পবিত্র ডিভাইন্স হতে চায় না, তবে এই জগতে সে অনেক বন্ধু পেয়েছে, তাই তাদের এবং তার দুই পোষা প্রাণীকে রক্ষা করার জন্য সে নিজেকে কিছুটা হলেও শক্তিশালী করে তুলতে চায়। এই কথা শুনে গুরু খরগোশটি ঠিক করে যে সে তেনজোকে প্রশিক্ষণ দেওয়া চালিয়ে যাবে, তবে বিনিময়ে তেনজোকে তাকে জাদু শিখাতে হবে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর তেনজোকে গুরুতর কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। এর পরের দৃশ্যে দেখা যায় তেনজোকে এক বন্য শূকর তাড়া করেছে। এটি আসলে তার প্রশিক্ষণের একটি অংশ। নাইট যখন সাহায্য করতে চায় খরগোশ তাকে থামিয়ে দেয় এবং বলে ওকে কিছুই হবে না, আমি ওর উপরে ভরসা করি। লড়াইয়ের সময় তেনজো তার আইটেম বক্স থেকে একটি চাবুক বের করে বন্য শূকরটিকে বেঁধে ফেলে। তারপর সে আকাশে লাফিয়ে উঠে শূকরটিকে মাটিতে ছুঁড়ে ফেলে, একবারে সেটা মারা যায়। এই লড়াইয়ের পর তেনজো অনেক খুশি হয়, কারণ বন্য শূকরটি একটি এস র্যাঙ্কের আইটেম ফেলে যায়। কিন্তু গুরু খরগোশ জানায় আসল অশুভ শক্তি হলো লেজেন্ডারি ক্লাস, অর্থাৎ এই শূকরের চেয়েও বহু স্তর উপরে। এই শূকরটিকে হারানোর পুরস্কার হিসেবে তেনজোর দেহে ইভলিউশন ঘটে। যদিও বাহ্যিকভাবে কোনো পরিবর্তন দেখা যায়নি, কিন্তু তার শারীরিক শক্তি ও দক্ষতা এক ধাপ বেড়ে যায়। অনুশীলন শেষ করে গুরু খরগোশটি বিদায় জানিয়ে তেনজোকে বলে সে যেন ভালোভাবে বিশ্রাম নেয়। শক্তি পাওয়া নিশ্চয় আনন্দের, কিন্তু তেনজো চিন্তায় পড়ে যায় আসল ক্রীড়া উৎসবে সে যদি নিজের শক্তি সামলাতে না পারে। প্রতিযোগিতা শুরুর আগে সে কড়া মেজাজের কোম্পানির ম্যানেজার উপস্থিত হয় তেনজোর ছবি তোলার জন্য। আজ তেনজোর প্রতিদ্বন্দ্বী টেবিল টেনিস খেলোয়াড় ছিল এক বিশাল দেহের পেশিবহুল যুবক। তেনজো ভাবে এই শরীরের মানুষকে কেউ কি কোনোদিন ছাত্র বলবে? বাইরে থেকে দেখতে পুরো গ্যাংস্টারের মতো মনে হলেও তার টেবিল টেনিসের দক্ষতা ছিল অনবদ্য। পরবর্তীতে শুরু হয় টেবিল টেনিসের প্রতিযোগিতা। গ্লাম একটি ভয়ঙ্কর শট মেরে একটি পয়েন্ট পেয়ে যায়। সে হেসে বলে এটা তো কেবল শুরু। তেনজো স্বীকার করে যে ছেলেটা সাধারণ ছাত্রের তুলনায় সত্যি ভালো খেলছে, কিন্তু দানবদের তুলনায় সে খুব দুর্বল। এরপর গ্লাম যখন আবার বল সার্ভ করে তেনজো এক হাতেই খুব সহজেই তা ফিরিয়ে দেয়, এমনকি টেবিলে বল লেগে গর্তও হয়ে যায়। তেনজো বুঝতে পারে যে সে অনেক বেশি শক্তি দিয়ে ফেলেছে। ভাগ্যক্রমে বলটি কাউকে লাগেনি। এমন সময় কাইডে তেনজোকে টেনে নিয়ে যায় ভলিবলের মাঠে। সে চায় তেনজো সেখানে কারো সাহায্য করুক। এরপর তেনজো বিভিন্ন খেলা শুরু করে, বাস্কেটবল, বেসবল ইত্যাদি। পরে তেনজো বসে থাকে কারণ সে খুব বেশি শক্তি দিয়ে খেলেছে। কাইডে তাকে সান্ত্বনা দেয় তুমি সব গেম জিতেছো। তারপর দেখে কাউরের টেনিস দলের একজন খেলোয়াড় আহত হয়ে পড়েছে, কারণ খেলার সময় একটি র্যাকেট তার মুখে এসে লেগেছিল। তাই কাউরি তেনজোকে খেলতে বলে। প্রতিপক্ষ দলের একজন তাকে
সতর্ক করে দেয় সে সাবধানে না খেললে তারও একই দশা হবে। তেনজো ভাবে কাউরি যেহেতু খেলছে নিশ্চয়ই ভালো খেলবে। কাউরি নিজের সামর্থ্য দেখাতে চায়, কিন্তু সে বল মারার পরিবর্তে দর্শকের উপরে র্যাকেট ছুড়ে মারে। তেনজো বুঝতে পারে আহত হওয়া লোকটা প্রতিপক্ষের জন্য হয়েছিল না, বরং কাউরির সার্ভেই চোট পেয়েছিল। তখন পর্যন্ত প্রতিপক্ষ দল 15 পয়েন্টে এগিয়ে যায়, কারণ কাউরি 2 বার সার্ভ করেই পয়েন্ট হারিয়েছে। তবে শেষমেশ তেনজোর দল জিতে যায়। এক পর্যায়ে কাউরি প্রায় পড়ে যাচ্ছিল, তখন তেনজো গিয়ে তাকে ধরে ফেলে। এই কোমল মুহূর্তটি ফটোগ্রাফার ধরে ফেলে। সেই ফটোগ্রাফার খুব খুশি হয় এমন ছবি তুলতে পেরে। স্কুল ছুটির পর কাউরি গেটের সামনে তেনজোর অপেক্ষা করে। সে তেনজোকে একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দেয়। সে তেনজোকে ধন্যবাদ জানাতে চায়, কারণ তেনজো বহুবার তাকে সাহায্য করেছে। কাউরি তেনজোকে কোথাও ঘুরতে যেতে বলে। তেনজো বলে তোমার সঙ্গে আমাকে ভালো লাগে। এই কথা শুনে কাউরির মনে হয় হয়তো তেনজো তার প্রতি বিশেষ কিছু অনুভব করে, তাই সে তেনজোকে বলে চোখ বন্ধ করতে। তারপর দৌড়ে গিয়ে তেনজোকে এক কিস দেয়, কিন্তু তেনজো কিছু বুঝতে পারে না এখন কি হলো। জিজ্ঞেস করলে কাউরি শুধু বলে এটা একটা গোপন রহস্য। এই সময় অন্য জগতে খরগোশ এক মেয়ের সঙ্গে লড়াই করছিল। সে ছিল এক ভয়ানক অশুভ শক্তির অধিকারী, কিন্তু তেনজো শেখানো জাদু বলে খরগোশ তার সঙ্গে সমানে সমানে লড়তে পারে। কিন্তু যখন মেয়েটি তেনজোর নাম শুনে, তখনই তার লক্ষ্য পাল্টে তেনজোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে দেখবে তেনজো আসলে কতটা শক্তিশালী। সে বলে আজকের মতো খরগোশের সঙ্গে খেলাধুলা যথেষ্ট হয়েছে, এবার সে তেনজোকে খুঁজে বের করে ধ্বংস করবে। যদিও খরগোশ তাকে থামাতে চায়, কিন্তু তার শক্তি সেই মেয়েটির সামনে যথেষ্ট ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে তেনজোকে আরো অনেক দক্ষতা শিখাবে। এদিকে ডিরেক্টর ম্যাডাম খুব খুশি, কারণ তেনজো সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে ফেলেছে। সে নিশ্চিত যে তেনজোকে নিয়ে প্রকাশিত ম্যাগাজিনগুলো খুব ভালো বিক্রি হবে। এদিকে কাউরি আজ প্রথমবারের মতো তেনজোর বাড়িতে পড়তে আসে, কিন্তু পাশে একজন মেয়ে থাকায় তেনজো মনোযোগ দিতে পারে না। হঠাৎ কাউরি বাথরুম ব্যবহার করতে চায়, তাই সে তেনজোর কাছে অনুমতি নেয়, কিন্তু ভুল করে সে ওই দরজার কাছে চলে যায় যেটি ভিন্ন জগতে যাওয়া যায়। তখন তেনজো তাকে থামিয়ে দেয়। তেনজো কাউরিকে জানায় এই দরজা দিয়ে অন্য জগতে যাওয়া যায়। এটা এমন এক দরজা যা আমি যাকে যেতে দিব সেই এই দরজার ভিতরে ঢুকতে পারবে। তেনজো আরো বলে ওই জগতে জাদুর ব্যবহার করা যায়। সে সঙ্গে সঙ্গে একটা জাদুর বল তৈরি করে। দেখে কাউরি নিজের চোখেও বিশ্বাস করতে পারে না। জাদু বলের বাইরে তেনজোর কাছে অনেক শক্তিশালী ক্ষমতা আছে যেটি অন্য জগৎ থেকে পেয়েছে। সেই কারণে সে আগের গুন্ডাদের হারাতে পেরেছিল এবং কাউরিকেও তার বন্ধুকে আগুন থেকে বাঁচাতে পেরেছিল। তেনজো চাই কাউরি সেই জগৎটা দেখুক, তাই সে কাউরিকে সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। কাউরি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তারা একে অপরের হাত ধরে দরজা পেরিয়ে যায়। ভিন্ন জগতের সৌন্দর্যে কাউরি অভিভূত হয়ে যায়। তেনজো তাকে আরো জানায় যে নাইট এবং আকাশসুকি হলো এই জগতেরই প্রাণী। হঠাৎ কাউরির চোখের সামনে একটি স্ট্যাটাস বোর্ড ভেসে ওঠে, যা দেখে সে চমকে ওঠে। তখন তেনজো তাকে জানায় এই জগতে একটা ধারণা আছে যাকে বলা হয় স্ট্যাটাস। তেনজোর মতে কাউরির স্ট্যাটাস এখন অনেক বেশি তুলনায় যখন সে প্রথম এই জগতে এসেছিল। তেনজো বলে এখানে আসার পর সে লেভেল আপ করেছে এবং তার দেহেও অনেক পরিবর্তন এসেছে। আগে সে ছিল একেবারে মোটা, কিন্তু এই জগতের কারণে সে এখন একজন হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়েছে। তবে কাউরি এইসব নিয়ে মাথা ঘামায় না, বরং সে চায় তেনজো যেন এই জগৎটা তাকে ঘুরিয়ে দেখা। তেনজো জানায় এখানে চারিপাশে অনেক দানব রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, তাই বাইরে বেরোলে বিপদ হতে পারে। যদিও কাউরির ঘুরতে যাওয়ার খুব মন ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হয় না। তাই সে তেনজোর সঙ্গে একটা প্রতিশ্রুতি করে ভবিষ্যতে তাকে অবশ্যই এই জগৎটা ঘুরিয়ে দেখাতে হবে। তেনজো তখন কাউরিকে বলে এই ভিন্ন জগতের ব্যাপারটা যেন সে কাউকেই না জানায়। কাউরি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং বলে এটা হবে শুধু তাদের দুইজনের মধ্যেই গোপন রহস্য। আর যখন দুইজন একটা গোপন বিষয় ভাগ করে নেয়, এত সময়ে তাদের সম্পর্ক অনেকটা প্রেমিক প্রেমিকার মতো হয়ে গেছে। অন্যদিকে রাজকুমারী এখন ফিরে আসে রাজধানীতে, কিন্তু রাজা তেনজোকে দেখতে না পেয়ে এখনো তার বিরুদ্ধে কিছুই বলতে পারে না। পাশে থাকা লুনা স্বীকার করে যে সে রাজকুমারীর উপরে হামলা করেছিল। সময় এতেই চলে গেছে, তাই তেনজো আসতে পারেনি। এই কথা শুনে রাজা রীতিমতো হতভম্ব হয়ে যায়। একজন রাজকুমারীকে হত্যা করার চেষ্টা করেছে, সে এখনো জীবিত, এটা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার হাতে লুনার দিকে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু লুনা তার দড়ির মতো জাদু ব্যবহার করে রাজার 2 হাত বেঁধে ফেলে। পাশে থাকা রাজকুমারী জানায় সে ইতিমধ্যে লুনাকে তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেছে, আর রাজা যদি কোনো রকম সমস্যা করে তাহলে সে আর তার সঙ্গে কথাই বলবে না। এই কথায় রাজা এতটাই আতঙ্কিত হয়ে যায় যে তাকে বাধ্য হয়ে লুনাকে মেনে নিতে হয় এবং আদেশ দেয় তার হাতের বাঁধনগুলি খুলে দিতে। তবে রাজকুমারীর ওই কথায় রাজা যেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। অবান হঠাৎ মুখ ফসকে বলে ফেলে যে রাজকুমারীর রাতটা তেনজোর বাড়িতেই কাটিয়েছে। এই কথা শুনে রাজার মাথায় যেন আগুন ধরে যায়। তিনি ভাবেন তেনজো তার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলেছে। যদিও সে
রাজকুমারীর প্রাণ রক্ষা করেছে তার মানে এটা নয় যে সে যেটা ইচ্ছা সেটা করতে পারে। রাজাকে শান্ত করতে অবান বলে, আমি নিশ্চিত তেমন কিছুই হয়নি। কিন্তু যেহেতু অবান তেঞ্জোর বাড়িতে উপস্থিত ছিল না, তাই রাজা তার কথাই বিশ্বাস করতে পারে না। এদিকে আগে সে রাজপুত্র খবর পেয়েছে যে লুনা তার উপর হামলায় ব্যর্থ হয়েছে, এমনকি সে পরে রাজকন্যার দেহ রক্ষীয় হয়ে গেছে এবং তার অনুচর তাকে খবর দেয় যে তেঞ্জোকে রাজপ্রাসাদে আমন্ত্রণ করা হয়েছে। এটা বুঝে রাজপুত্র মনে করে এটি রাজা ও রাজকুমারীকে একসাথে সরিয়ে দেওয়ার সেরা সুযোগ। এরপর সে তার সঙ্গীকে এক রহস্যময় বল দেয়। এটা হলো এক ধরনের জাদু শক্তির বল। এটা থাকলে সেখানে কেউ জাদুর ব্যবহার করতে পারবে না। রাজাকে মারার জন্য অবান ও লুনাকে মারতে হবে। তবে সে মনে করে এই কাজে তার সঙ্গীরাই যথেষ্ট, যদিও সঙ্গীরা একটু ভয় পায়, কারণ যদি কাজটা ব্যর্থ হয় তাহলে নেতার পরিচয় ফাঁস হয়ে যাবে। কিন্তু নেতা বলে এটা কঠিন কিছু নয়, ব্যর্থতা হলে দোষ অন্যর ঘাড়ে চাপিয়ে দিব। তার পরিকল্পনা হয় দোষটা তেঞ্জোর উপরে চাপিয়ে পরে তেঞ্জোকে মেরে ফেলা। স্পোর্টস ফেস্টিভ্যাল শেষ হওয়ায় তেঞ্জোর হাতে অতিরিক্ত 3 দিন ছিল, তাই সে ঠিক করে এই সুযোগে রাজধানীতে একবার যাবে। পরে তেঞ্জো ভিন্ন জগতের একটি শহরে প্রবেশ করে ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু ঘুরতে গিয়ে টাকা পয়সা না থাকলে কিছুই কেনা যায় না। তাই সে প্রথমে একটা দোকানে যায়। সেখানে সে নিজের পরিচয় দেয় যে সে জাপান থেকে এসেছে। দোকানদার অবাক হয়, কারণ এই জায়গার নাম তো সে কোনোদিন শোনেনি। তেঞ্জো মিথ্যা জানায় যে এটা একটা ছোট্ট গ্রাম পূর্ব দিকে। তেঞ্জোর পোশাক দেখে দোকানদার ভাবে সে বোধহয় কোনো অভিজাত ব্যক্তি, যদিও তেঞ্জো সেটা অস্বীকার করে। কিন্তু দোকানদার এখনো মনে করে যে সে নিশ্চয়ই কোনো অভিজাত, কারণ অভিজাতরা সাধারণত নিজের পরিচয় গোপন রাখে। তারপর দোকানদার জিজ্ঞেস করে, তুমি কি বিক্রি করবে? তেঞ্জো তার আইটেম বক্স খুলে দেখায়, যা দেখে দোকানদার হতবাক হয়ে যায়। তেঞ্জো অনেক রকমের মশলা বের করে বিক্রি করতে চায়। দোকানদার খুশি হয়ে বলে, এইরকম মশলা আমি কোনো দিন দেখিনি। সে তেঞ্জোকে 100 সোনার কয়েন দেয়। তেঞ্জো শুনে অবাক হয় এবং এর মূল্য জানতে চায়। এই কথা শুনে দোকানদার চেয়ার থেকে পড়ে যায়। তারপর সে ব্যাখ্যা করে এই জগতে 4 জনের পরিবার 5টা সোনার কয়েন দিয়ে পুরো 1 বছর ভালোভাবে বাঁচতে পারে। দোকানদার তাকে একটি কার্ড দেয় তেঞ্জোর পরিচয়ের জন্য। তারপর তেঞ্জো এক ঘোড়া গাড়ি ভাড়া করে রাজধানীর পথে রওনা হয়। এক রাতের মধ্যে সে পৌঁছে যায় এই দেশের সবচেয়ে ব্যস্ত শহরে। রাজপ্রাসাদ তার সামনে এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে তেঞ্জো চোখ ধাঁধানো অনুভব করে। সেখানে পৌঁছে তার অবানের সঙ্গে দেখা হয়, আর প্রথমেই অবান তাকে রাজসভায় নিয়ে যেতে চায়। এটা শুনে তেঞ্জো বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে না রাজাকে দর্শনের রীতিনীতি কিভাবে পালন করতে হয়। তখন অবান তাকে সাহস যোগায় যে রাজা খুব সহজ সরল, তাই ভয়ের কোনো কারণ নেই। যদিও তেঞ্জো তখনও কিছুটা সন্দেহ করে, কিন্তু তবুও তাকে অনুসরণ করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় রাজা ও অন্যরা তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে অপেক্ষা করছে। 2 মেয়ে পাশে থাকায় তেঞ্জো কিছুটা স্বস্তি অনুভব করে। তেঞ্জো মাথা নিচু করে রাজাকে অভিবাদন করে। রাজা সাক্ষাৎকালে সরাসরি তেঞ্জোকে প্রশ্ন করে, তুমি কি সেই ব্যক্তি যে আমার মেয়েকে উদ্ধার করেছে? আর সে কি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? তেঞ্জো সব প্রশ্নের উত্তর হ্যাঁ দেয়। রাজা তখন রেগে গিয়ে বলে, তুমি আমার মেয়েকে প্রফুল্ল করেছ। কিন্তু অবান দ্রুত হস্তক্ষেপ করে বলে, মহারাজ আপনি সভাকক্ষে আছেন। রাজা একটু শান্ত হন এবং জিজ্ঞেস করেন, তুমি আমার মেয়ের জন্য কি উপহার এনেছো? তেঞ্জো বলে, আমি এই বিষয়ে ভাবিনি, তবে যদি আপনি রাগ না করেন তাহলে আমি এটা দিতে চাই। সে তখন কিছু বিছানার গদি বের করে। রাজকুমারী লেক্সিয়া সেটা দেখে খুব লজ্জায় পড়ে যায়, আর রাজা সেটা দেখে রাগে আগুন হয়ে তেঞ্জোকে তলোয়ার দিয়ে আঘাত করতে এগিয়ে যায়। তেঞ্জো হতবাক হয়ে পড়ে। অবান দ্রুত বাধা দেয়। অবান বলে, মহারাজ হয়তো সে আমাদের দেশের রীতিনীতি জানে না। এরপর সে তেঞ্জোকে বোঝায় এই দেশে কারো কাছে সজ্জার উপহার দেওয়া মানে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া। তেঞ্জো এটা শুনে মাথা ধরে বসে পড়ে, আর লেক্সিয়া তো মহা খুশি। রাজা সহ্য করতে পারেন না। তিনি তলোয়ার তুলে যাচ্ছিলেনই যে ঠিক তখনই একদল হত্যাকারী হঠাৎ করে সেখানে হাজির হয়ে যায়। দলের নেতা দ্রুত এক জাদুকরী বলয় তৈরি করে সবাইকে ভিতরেই বন্দি করে ফেলে। সে বলে, এখন থেকে আর কেউ জাদুর ব্যবহার করতে পারবে না। কিন্তু লুনা ফিজিক্যাল ফাইটার হওয়ায় সে সহজেই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর তেঞ্জো কোনো জাদুর ব্যবহার না করে সে সোজা গিয়ে দৌড়ে একের পর এক লাথি মেরে শত্রুদের ধরাশায়ী করে ফেলে। শেষ জনকেও ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। তেঞ্জোর এত শক্তি দেখে রাজকুমারী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে প্রশংসায় ভাসিয়ে দেয়। লুনা রাজকুমারীকে একা তেঞ্জোর সঙ্গে থাকতে দিতে রাজি নয়। সেও গিয়ে রাজকন্যাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। অবান খুনিদের লাশ পরীক্ষা করে, তখন দেখে তাদের একজন রাজপরিবারের চিহ্ন ধারণ করে আছে। রাজা ও লেক্সিয়া সেটা দেখে বুঝে যায় এই সবকিছুর পেছনে মূল ষড়যন্ত্রকারী হলো রাজপুত্র নিজেই। অবান তখন তেঞ্জোকে অনুরোধ করে যেন এই সংকটকালে রাজ্যকে সাহায্য করে, কারণ এই মুহূর্তে পুরো রাজ্য বিপদের মুখে। এরপর পুরো প্রাসাদ জুড়ে খবর ছড়িয়ে পড়ে রাজকুমারী লেক্সিয়া ও রাজার হত্যা চেষ্টার পেছনে
সেখানে ছিল রাজপুত্র নিজেই। অবান তখন তেঞ্জকে অনুরোধ করে, তুমি প্রাসাদে থাকো এবং রাজকুমারীর নিরাপত্তা নিশ্চিত করো। তেঞ্জ রাজি হয়। এরপর সে রাজকুমারীর ঘরের দিকে যেতে থাকে, কিন্তু তখনই লেক্সিয়া নিজের দরজা খুলে বের হয়। তেঞ্জ তো একদম থমকে যায়। লেক্সিয়া বলে, তুমি যখন রাজধানীতে এসেছো, চলো আমরা শহরে ঘুরতে যাই। তবে তার দেহরক্ষী লুনা একেবারে রাজি নয়, কারণ রাজ্য এখন খুব খারাপ পরিস্থিতিতে চলছে। লুনা বলে, রাজকুমারীর বাইরে যাওয়া নিরাপদ নয়, প্রাসাদে থাকাই ভালো। তাহলে আমি তেঞ্জকে শহর দেখাতে নিয়ে যাব। এই শুনে লেক্সিয়া একেবারে মানতে চায় না। তখন দুইজন তর্কে জড়িয়ে পড়ে। অবান এসে জানায়, তাহলে আমি তেঞ্জকে নিয়ে শহরে ঘুরতে যাই, আর রাজকুমারী লেক্সিয়া ও লুনা প্রাসাদে থাকবে। কিন্তু রাজকুমারী লেক্সিয়া ও লুনা প্রস্তাবটি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তেঞ্জ দুই মেয়ের সঙ্গে বের হয়, আর অবানকে তাদের পিছু পিছু পাহারা দিতে হয়। দুই মেয়ের দুইজনেরই আলাদা পরিকল্পনা। রাজকন্যা যেতে চায় রত্নের দোকানে, আর লুনা যেতে চায় লোহার দোকানে। কিন্তু তেঞ্জোর এই সবের মধ্যে কোনো আগ্রহ নেই। সে এখানকার অ্যাডভেঞ্চারাস গিল্ড দেখতে পায়, তাই সে ভাবে অ্যাডভেঞ্চার হয়ে দেখবে। আর গিল্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানে লুনা, তাই লুনা এবার তাকে নিয়ে যেতে রাজি হয়। কিন্তু রাজকুমারী লুনাকে বাধা দেয়। লুনা মজা করে বলে, তাহলে তুমিও তো এসে একসঙ্গে রেজিস্ট্রেশন করে নিতে পারো। লেক্সি একটু ভাবতে থাকে, কিন্তু এত সময় দেখে বাকিরা সবাই গিল্ডে ঢুকে পড়েছে। সেও তাড়াতাড়ি তাদের পিছনে ঢুকে পড়ে। অবান সবকিছু দেখে বেশ হতাশ হয়। দৃশ্য পরিবর্তিত হয়ে গিল্ডের ভেতরে দেখা যায় লেক্সিয়া চিৎকার করে, আমি লুনার সঙ্গে তেঞ্জকে একা থাকতে দিব না। লুনা আবার জবাব দেয়, তেঞ্জ তো অনেক ব্যস্ত, একসঙ্গে মিশন নেওয়ার মতো সময় কোথায়। লেক্সিয়া এটা শুনে একটু চিন্তিত হয়। এরপর গিল্ড রিসেপশনিস্ট রেজিস্ট্রেশন ফর্ম এনে দেয়। তেঞ্জ তখন তাকে জিজ্ঞেস করে, আমার দানব সঙ্গীদের কি আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে? স্টাফ বলে, না, শুধুমাত্র মালিকের নামই যথেষ্ট। তখন তেঞ্জ ফর্ম পূরণ করতে শুরু করে, কিন্তু সে থেমে যায় জাদুশক্তি সংক্রান্ত ঘরে এসে। যদি সে লিখে দেয় সব উপাদানে জাদু ব্যবহার করতে পারে, তাহলে তো বিশাল ঝামেলা হবে। আর তার ওষুধ সম্পর্কিত জাদুর ক্ষমতাও গোপন বিষয়। সে এখন খুব চিন্তায় পড়ে যায়, ঠিক কি লিখবে বুঝে উঠতে পারে না। তখন তেঞ্জ ভাবে, চলো সাধারণ কিছু লিখে দেই, যেমন আগুন, পানি আর বাতাসের উপাদান। এই অংশ শেষ করার পর সে এসে থামে জাদুশক্তির পরিমাণ সংক্রান্ত ঘরে। সে বিষয়টা না বুঝে গিল্ডের কর্মচারীকে জিজ্ঞেস করে, এটা মানে কি? গিল্ডের কর্মচারী ব্যাখ্যা দেয়, এই ঘরটা জাদুশক্তি মাপার জন্য। আমরা একটি বিশেষ বল ব্যবহার করে জাদুশক্তি পরীক্ষা করি। তেঞ্জ জিজ্ঞেস করে, তাহলে কি আমার স্ট্যাটাসে থাকা ম্যাজিক পাওয়ার লেখা যাবে না? গিল্ডের কর্মচারী বলে, তাতেও চলবে, কিন্তু সাধারণত অনেক অভিযাত্রী তাদের স্ট্যাটাস লুকায় বা ভুল তথ্য দেয়। তাই আমরা সরাসরি বল দিয়ে পরিমাপ করি, আর বলের রং পরিবর্তনের মাধ্যমে শক্তির মাত্রা বোঝা যায়। এরপর লুনা সবার আগে চেষ্টা করে। তার ম্যাজিক পাওয়ার পরিমাপের সময় বলের রং হলুদ হয়। তেঞ্জ মনে মনে ভাবে, এই হলুদ মানে শক্তির কোন স্তর। অল্প সময় পর তেঞ্জোর পালা আসে। সে হাত রাখে বলের ওপর, কিন্তু বলটা এক মুহূর্তেই ফেটে যায়। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। তেঞ্জোর জাদুশক্তি এতটাই বেশি ছিল যে বলটি সেটি সহ্য করতে পারেনি। তেঞ্জ দুঃখ প্রকাশ করে এবং বলে সে ক্ষতিপূরণ দিবে, কিন্তু গিল্ডের কর্মচারী মানা করে দেয় এবং বলে, আমরা জানি আপনি ইচ্ছাকৃতভাবে কিছুই করেননি। লুনা বিস্মিত হয়ে বলে, তুমি আসলে কে তেঞ্জ? যখন গিল্ডের কর্মী তেঞ্জ তথ্য ফর্মটি পড়ে, সে একেবারে অবাক হয়ে যায়, কারণ তেঞ্জ লিখেছে যে সে 3টি উপাদানে জাদু ব্যবহার করতে পারে। তেঞ্জ জিজ্ঞেস করে, এতে কোনো সমস্যা হবে? কর্মী উত্তরে বলে, একজন মানুষ যদি 3টি জাদুর উপাদান ব্যবহার করতে পারে, তাহলে সে প্রায় কিংবদন্তির মতো। সাধারণত নতুন অভিযাত্রীদের ক্ষমতা কম থাকে। এরপর তেঞ্জ জিজ্ঞেস করে, গিল্ডে কি কোনো বাধ্যতামূলক মিশন আছে? গিল্ডের কর্মী জানায়, না, আপনি নিজের ইচ্ছে মতো মিশন নিতে পারেন, তবে হার্ব সংগ্রহের মিশনের ক্ষেত্রে যদি বেশি পরিমাণে কিছু নিয়ে আসেন, তাহলে অতিরিক্ত পুরস্কার পাবেন, কিন্তু মনে রাখবেন প্রাকৃতিক ভারসাম্য যেন নষ্ট না হয়। পরে গিল্ড কর্মী গিল্ডের নিয়ম কানুন ব্যাখ্যা করে। নিয়মগুলো সহজ, যদি আপনি কোনো দানব মারেন, তার শরীরের একাংশ প্রমাণ হিসাবে আনতে হবে। এই প্রমাণ থেকেই দেখা যাবে আপনি সত্যি কাজটি করেছেন। কোনো দুর্ঘটনা ঘটলে গিল্ড হস্তক্ষেপ করবে না। এরপর সেই কর্মী নিজের পরিচয় দেয়, তার নাম এমেলিয়া। আর তেঞ্জোর পরের কাজ হলো মিশনের তালিকা দেখে কোনো একটা কাজ বেছে নেওয়া। ঠিক তখনই এক মাতাল মেয়ে এগিয়ে এসে দুই মেয়ের অসহায় দৃষ্টির সামনে তেঞ্জকে জড়িয়ে ধরে। মেয়েটি নিজের নাম বলে গ্রেনা। তেঞ্জ প্রথম ব্যক্তি যে ক্রিস্টাল বল ভেঙেছে, সুতরাং নিশ্চয়ই সে খুব শক্তিশালী। তাই গ্রেনা চাই পরের বার সে যেন তেঞ্জোর সঙ্গে মিশনে যেতে পারে। কিন্তু গ্রেনার এই প্রলোভন রাজকন্যার একদমই ভালো লাগে না। তাই সে নিজেও মিশনে যেতে চায়, যাতে তেঞ্জকে এই দুষ্ট মেয়ের হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু লুনা সাথে সাথেই তাকে বাধা দেয়, কারণ রাজকন্যা যদি এইভাবে বেয়াদবি করতে থাকে, তাহলে অবানকেও একসময় ঝামেলায় পড়তে হবে। কিন্তু রাজকন্যা সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সে ঘোষণা দেয় যে এখন থেকে সব মিশন তাকেই বেছে নিতে হবে। এর
এরপর দৃশ্য চলে আসে এক মাঠের মধ্যে, যেখানে তেঞ্জো ও তার দল একটি ঔষধি গাছ সংগ্রহের কোয়েস্ট নিয়েছে। রাজকুমারী খুব খুশি যে সে বাইরে এসে মুক্ত বাতাস নিতে পারছে, কিন্তু অবান বলে এই পরিস্থিতিতে বাইরে থাকা ঠিক নয়। কিন্তু সে যতই বলুক রাজকুমারী শুনে না। সে লুনাকে ডাকে এবং গাছ সংগ্রহ করার প্রতিযোগিতায় চ্যালেঞ্জ দেয়। যে সবচেয়ে ভালো ও বেশি গাছ সংগ্রহ করবে সে জিতবে, যে বিজয়ী হবে সে তেঞ্জোর সাথে একদিন কাটাতে পারবে। লুনা এই চ্যালেঞ্জ গ্রহণ করে সম্মানের সঙ্গে। তারা যখন গাছ খুঁজতে ব্যস্ত তখন নাইট একটি জাদুশক্তি পুনরুদ্ধারের গাছ খুঁজে পায়, যেটা আসলে ঔষধি গাছ নয়। এটা জানতে পেরে তার মন খারাপ হয়ে যায়। তেঞ্জো তাকে বলে চিন্তা না করতে, যদিও সেটা কোয়েস্টের জন্য নয় তবুও উপকারী। ঠিক তখনই আকাশসুকি তেঞ্জোকে ডাকে কিছু দেখানোর জন্য। সেটা ছিল এক প্রকার মারাত্মক বিষাক্ত ঘাস। তেঞ্জো সেটা দেখে বলে তুমি একটু চুপ করে থাকো, তবুও সে ঘাসটা রেখে দেয়। কিছুক্ষণ পরে তেঞ্জো লক্ষ্য করে যে ওবান আর সেখানে নেই। সে রাজকুমারীতে জিজ্ঞাসা করে জানতে পারে ওবান কারো সঙ্গে কথা বলতে গেছে। হঠাৎ ওবান খড়ায় এসে জানায় যে তারা অবশেষে রাজপুত্রকে খুঁজে পেয়েছে, তাই সে তেঞ্জোর সাহায্য চায়। তেঞ্জো রাজি হয় এবং ওবান লুনাকে বলে লেক্সিয়ার খেয়াল রাখতে। ওবান আর তেঞ্জো যখন পৌঁছায় তখন সেটা ছিল এক ফাঁকা বাড়ির মাঠের মধ্যে। ওবান জানায় আমাদের আসার আগে যে সৈন্যরা এসেছিল তারা রাজকুমারকে ধরে ফেলেছে, কিন্তু দরজা খুলতেই বাইরের দিকে ছুরি ছিটকে আসে। ভিতরে দেখা যায় রাজকুমার এক সৈনিককে ধরে রেখেছে আর বাকিরা নিরুপায়ে দাঁড়িয়ে আছে। নাইট তখন ছুটে গিয়ে রাজকুমারের হাতে কামড় বসায়, ফলে রাজকুমার এক প্রকার কোনা ঠাসা হয়ে যায়। ওবান তখন এগিয়ে এসে বলে রাজকুমার যেন হাল ছেড়ে দেয়, কিন্তু রাজকুমার হুমকি দেয় কেউ কাছে আসলে সঙ্গে সঙ্গে সে নিজের জীবন দিয়ে দিবে। সুযোগ বুঝে তেঞ্জো ও তার পোষা প্রাণী রাজকুমারকে মাটিতে ফেলে দেয়। তখন সৈন্যরা রাজকুমারকে ধরে ফেলে। ওবান তাকে আত্মসমর্পণ করতে বলে। ওবান তেঞ্জোকে ধন্যবাদ জানায়, কারণ তেঞ্জো না থাকলে রাজপুত্রকে নিরাপদে ধরা সম্ভব হতো না। এরপর তারা রাজপুত্রকে প্রাসাদে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ প্রবল বাতাসের ঝড় বয়ে আসে ভিতরে, আর সেখানে উপস্থিত হয় সেই রহস্যময় মেয়ে ইউকি। সে আগের দিনও অশুভ শক্তি রূপে দেখা দিয়েছিল। রাজকুমার ভেবেছিল এবার বুঝি ইউকি তাকে বাঁচাবে, কিন্তু এখন সে তাকে একেবারে ফেলনা হিসেবে ফেলে দেয়। আসলে ইউকি রাজকুমারের ব্যবহার করেছিল রাজকন্যাকে হত্যা করে পুরো বিশ্বে যুদ্ধ লাগিয়ে দিতে, কিন্তু যেহেতু রাজকুমারের মিশন ব্যর্থ হয়েছে তাই এবার তাকে মরতে হবে। ওবান ছুটে গিয়ে রাজকুমারকে বাঁচাতে চায়, কিন্তু হঠাৎ তার পিছন থেকে ছুটে আসা তীর তাকে থামিয়ে দেয়। তেঞ্জো ভাবে এই তীরটা তো বাইরে থেকে এসেছে। ইউকি নিজের জাদুশক্তি ব্যবহার করে অন্যদের উপর আক্রমণ চালায়। ওবান জিজ্ঞেস করে তোমার উদ্দেশ্য আসলে কি? মেয়েটি জবাব দেয় তুমি ভুল বুঝছো, আমি একা এসেছি। তারপর সে একের পর এক জাদুশক্তি ছুড়ে মারে। ওবান প্রতিরোধের চেষ্টা করে। এই সময় তেঞ্জো প্রশ্ন করে তুমি কেন এসব করছো? মেয়েটি উত্তর দেয় আমি মানব জাতিকে নিশ্চিন্ত করতে চাই। এরপর সে আকাশ থেকে বিশাল জাদু আক্রমণ চালায়, কিন্তু তেঞ্জো তার জাদু প্রতিরোধ বর্ম দিয়ে সবাইকে রক্ষা করে। ওবান আবার তেঞ্জোকে ধন্যবাদ জানায়। মেয়েটি তেঞ্জোর নাম শুনে আবার জিজ্ঞেস করে তুমি কি সেই তেঞ্জো? তেঞ্জো উত্তর দেয় হ্যাঁ বলে। মেয়েটি হেসে বলে ভাগ্য ভালো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন আমার শক্তি ফুরিয়ে গেছে। আমি তোমার সঙ্গে লড়াই করতে পারবো না, তাই আজকের মতো আমি চলে যাচ্ছি। ওবান তাকে থামাতে চায়, কিন্তু মেয়েটি মাটিতে পড়ে থাকা তীর নিয়ন্ত্রণ করে রাজপুত্রের দিকে ছুড়ে মারে। তারপর সে চলে যায়। ঘটনা শেষ হলে তেঞ্জো ভাবে এই মেয়েটি আসলেই কে। এদিকে পৃথিবীতে বর্তমানে কাউরি তেঞ্জোর বাড়িতে হাজির হয়। সে ডোরবেল বাজায় কিন্তু কোনো উত্তর পায় না, তাই সে সেখান থেকে চলে যায়। সবাই খুব চিন্তায় পড়ে যায় যে মেয়েটি তেঞ্জোর থেকেও অনেক বেশি শক্তিশালী। ইউকি আর তার ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কেউ জানে না। ঠিক তখনই ওবান ঘরে ঢুকে সবাইকে জানায় যে রাজা এবার রাজকুমার রিগারকে কোন শাস্তি দিবে এটা নিয়ে সভা বসবে, তাই তারা চায় তেঞ্জো যেন তাদের সাথে উপস্থিত থাকে। কিছুক্ষণ ভেবে তেঞ্জো ওবানের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার রিগারকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। তারপর তার মুখোশ আর জামা খুলে ফেলা হয়। তখন দেখা যায় তার শরীরটা পুরো দাগ আর ক্ষতের চিহ্নে ভর্তি। এই দেখে লেক্সিয়া চোখ ফিরিয়ে নেয়, দেখতে পারে না। রিগার তখন বলে যে সে একসময় রাজার বিপুল জাদুশক্তির প্রভাবে এই অবস্থায় পড়েছিল। যদিও সেই ঘটনার ক্ষত সারিয়ে তোলা হয়েছিল, কিন্তু লেক্সিয়ার ভয়ঙ্কর জাদুশক্তি দেখে তার মনকে বিকৃত করে ফেলেছিল। তার পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, যেন সেই বিদ্যুৎ তাকে মেরেই ফেলবে। আর এতে অসহ্য হয়ে সে নিজের শরীরকে এমন হাল করেছে। রিগার তখন রাজাকে দোষারোপ করে যে রাজা কোনোদিন তাকে সাহায্য করেনি, উল্টো তাকে মহল থেকে বের করে দিয়েছিল। এক সময় সে খুব সুন্দর ছিল, কিন্তু এখন সেটা দানবের মতো ভয়ঙ্কর হয়ে গেছে। সবাই তাকে দেখে ভয় পায়। সেই ক্ষোভ নিয়ে সে লেক্সিয়াকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। এখন তার বাঁচা মরার কোনো মানে নেই, তাই সে চায় যত তাড়াতাড়ি সম্ভব হয় তাকে দোষী সাব্যস্ত করা হোক। তারপর তেঞ্জো রাজার অনুমতি নিয়ে রাজকুমারকে ওষুধ খাওয়ায়। সেই ওষুধটা খাওয়ার পর রাজকুমারের সব দাগ ভালো হয়ে যায়
যায় এবং সে আগের মতো হয়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে পড়ে। রিগার বলে, আমার দাগ ভালো হয়েছে তো কি হয়েছে, আমাকে তো শাস্তি পেতেই হবে, আমি তো শাস্তি পাবই। তখন ল্যাক্সিয়া জানতে চায় তার ভাইয়ের দোষ কি। রাজা জানায় তাকে মারতে চেয়েছিল, এটাই তার ভুল। তখন ল্যাক্সিয়া কোনো শর্ত ছাড়াই তার ভাইকে ক্ষমা করে দেয়। এই শুনে রিগার বিস্মিত হয়ে যায়, ভাবতেই পারেনি যে ছোট বোন এত সহজেই তাকে ক্ষমা করে দিবে। রাজা প্রথমে ল্যাক্সিয়াকে থামাতে চায়, কারণ রিগারই খুনি ভাড়া করে তাকে মারার চেষ্টা করেছিল। কিন্তু মেয়ের জেদ আর ভালোবাসা দেখে রাজাও নরম হয়ে যায়। মেয়ে যেন বাবাকে ঘৃণা না করে, তাই শেষমেশ রাজাও রিগারকে ক্ষমা করে দেয়। শেষে ল্যাক্সিয়া তার ইচ্ছের কথা বলে, সে চায় দুই ভাই বোন আবার আগের মতো একসাথে সুখে থাকুক। এই কথা শুনে রিগারের চোখে জল চলে আসে, সে আবেগে কেঁদে ফেলে। সবকিছু শেষ হলে রিগার তেনজোকে ধন্যবাদ দেয় আর রাজাও তাকে বড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ল্যাক্সিয়া জানায় তাকে তেনজোর সঙ্গে বিয়ে দেওয়ায় তার জন্য বড় পুরস্কার হবে, কিন্তু লুনা বলে তেনজো বিয়ে করবে তো শুধু আমাকেই। এটা দেখে তারা দুইজনই লড়াই শুরু করে, দেখে সবাই নীরব হয়ে যায়। রাজা ঘোষণা করে রিগারের সম্পূর্ণ জায়গা তেনজোকে দেওয়া হবে, সাথে রাজ্য থেকে তাকে নাইটের উপাধিও দেওয়া হয়। একটা দীর্ঘ ক্লান্তিকর দিনের পর তেনজো কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে ওঠে, কারণ সে স্বপ্নে দেখেছিল আগের সেই মেয়েটির সঙ্গে আবার লড়াই করছে। এরপর দৃশ্য বদলে যায়, সে স্কুলে থাকে। স্কুল শেষে বন্ধুরা তেনজোকে একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দেয়, কিন্তু তেনজো বলে আজ একটু ব্যস্ত আছি। এরপর সে দৌড়ে বাড়ি যেতে শুরু করে। পথে কাউরির সঙ্গেও মুখোমুখি হয়। তখন কাউরি তেনজোকে বলে, আজকে তোমার বাড়িতে গিয়ে পড়াশোনা করি, কিন্তু তেনজো ব্যস্ত বলে দৌড়ে চলে যায়। তেনজো যখন বাড়ির পথে দৌড়াচ্ছিল তখন তার মনে পড়ে আগের ঘটনা। রাজপুত্র বলেছিল সে মেয়েটিকে অন্ধকার বাহিনীর ঘাঁটিতে দেখেছিল, তবে মেয়েটির শক্তি ছিল ভীষণ এবং মনে হয় তার ভিতরে অশুভ শক্তি কাজ করছে। র্যাবিট মাস্টারও একবার এই মেয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। তাই স্কুল থেকে ফিরেই তেনজো চলে যায় অন্য জগতে নিজের শক্তি বাড়ানোর অনুশীলন করতে। এমন সময় হঠাৎ মেয়েটি এসে তেনজোর উপরে তীব্র আক্রমণ করে, কিন্তু তেনজো বেঁচে যায়। তেনজো যখন কারণ জিজ্ঞেস করে তখন ইউকি জানিয়ে দেয় তেনজো তার পরিষদের পরিকল্পনায় বাধা দিচ্ছে, তাই তাকে মরতেই হবে। কথা শেষ হতে না হতে ইউকি তীর ছুড়তে শুরু করে। তেনজো তখন দৌড়ে তীরগুলি এড়িয়ে যায়, কিন্তু সে লাভ দিতে না দিতে ইউকি তার পিছনে চলে আসে। এমন সময় কাউরি তেনজোর বাড়িতে এসে ডোরবেল বাজায়, কিন্তু দরজাটা একটু খোলা ছিল দেখে সে ঢুকে পড়ে। সে তেনজোকে খুঁজতে খুঁজতে ভিন্ন জগতে চলে আসে। তখন তেনজোর কথাগুলো তার মনে পড়ে। সে একবার বলেছিল এই জঙ্গলে অনেক দানব আছে। হঠাৎ দূর থেকে সে একটি সংঘর্ষের শব্দ শুনতে পায়। সেটি ছিল তেনজো আর সেই মেয়েটি যুদ্ধ। মেয়েটি তেনজোকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তেনজো তখন প্রশ্ন করে, কিসের বদলা নিচ্ছ তুমি? মেয়েটি জবাব দেয়, তোমার জানার দরকার নেই। এরপর সে আবার তেনজোর উপরে বৃষ্টির মতো তীর ছুড়ে দেয়। তেনজো উঠে দাঁড়িয়ে আক্রমণ চালায় মেয়েটির উপর, কিন্তু কোনো আঘাতেই মেয়েটির কিছুই হয় না। ইউকি দাঁড়িয়ে বলে, যেমন করে হোক আমি তোমাকে শেষ করেই ছাড়বো। এরপর সে তার তীর তুলে বলে, মাস্টার আমাকে শক্তি দিন। বলে সে বিশাল তীর ছুড়ে দেয় তেনজোর দিকে, তবে তেনজো সেটা কোনোভাবে এড়িয়ে যায়। তীর এতটাই শক্তিশালী ছিল যে এক আঘাতেই পুরো পাহাড় টুকরো টুকরো হয়ে যায়। মেয়েটি একের পর এক তীর ছুড়ে তেনজোর দিকে। তেনজো যখন তীর থেকে বাঁচছিল তখনই কাউরি তেনজোকে ডাকে। ভাগ্য ভালো ঠিক সেই সময় খরগোশ গুরু হঠাৎ এসে ইউকির আক্রমণকে এক ঝটকায় উড়িয়ে দেয়। খরগোশ গুরু তখন বলে, তুমি ডিভাইন তীরন্দাসের বংশধর হও যে মারা গেছে। তখনই ইউকি মুখ খুলে বলে যে তার গুরু মানুষদের রক্ষা করতেন, কিন্তু শেষমেশ মানুষরাই তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই সে এখন গুরুর প্রতিশোধ নিতে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে চায়। খরগোশ গুরু বলে যে সে চুপচাপ বসে থাকতে পারে না যদি কেউ পুরো পৃথিবী ধ্বংস করতে চায়। ইউকি বিন্দুমাত্র দ্বিধা না করে আবার ধনুক হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে লাগে। লড়াই চলাকালীন খরগোশ গুরু তেনজোকে বলে পা ব্যবহার করে প্রতিপক্ষকে লাথি মারতে, কিন্তু ইউকির পবিত্র ধনুক থেকে ছোড়া তীরগুলো এতটাই ভয়ঙ্কর যে তেনজো কিছুতেই কাছে যেতে পারে না। খরগোশ গুরু চটপট তীরগুলো এগিয়ে যাচ্ছিল আর তেনজোকে সেই মুভগুলো অনুসরণ করতে বলে। ইউকির পরের তীরগুলো একেবারে ঘূর্ণিঝড়ের মতো রূপ নেয় আর তেনজোর দিকে ধেয়ে আসে, কিন্তু গুরুর দারুণ নৈপুণ্যে দুইজনেই সেটা পাশ কাটিয়ে সেই ঘূর্ণিঝড় উড়িয়ে দেয়। ঠিক তখনই ইউকির অজান্তে নাইট তার পায়ে কামড় বসায় আর খরগোশ গুরু ইউকির মুখে এক লাথি মারে। ইউকি ভীষণভাবে আহত হলেও সে বলে যারা তার গুরুকে মেরেছে তাদের সে কোনোদিন ক্ষমা করবে না। তাই ইউকি তার অশুভ শক্তি নিঃসরণ করে চারপাশ একেবারে ধ্বংস করে দিতে লাগে। এই শক্তির ঢেউয়ে তেনজোর মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তবুও খরগোশ গুরু ইউকির সাথে একেবারে সমানে সমানে লড়াই চালিয়ে যেতে লাগে আর এখন ইউকির গতিও অনেক বেড়ে যায়। পাশে দাঁড়িয়ে তেনজো অবাক হয়ে দেখছিল গুরু ইউকির সাথে কিভাবে লড়াই করছে। লড়াইয়ের মাঝেই আকাশচুকি এক রহস্যময় শক্তি ব্যবহার করে চারপাশে এক ধরনের সুরক্ষা বিস্তার করে, যার
ফলে চারপাশের সব শক্তি স্তব্ধ হয়ে যায় এবং যুদ্ধ থেমে যায়। খরগোশ এই দৃশ্য দেখে বলে, এটা সত্যি অসাধারণ একটা শুকর। ইউকি হতবাক হয় কারণ সে তার শক্তি ব্যবহার করতে পারছে না। এরপর খরগোশ তেনজোকে নির্দেশ দেয় এই সুযোগে হামলা করতে। তেনজো সঙ্গে সঙ্গে ইউকির পিছনে ছুটে যায় এবং এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। তখন খরগোশ বলে, এই পৃথিবীতে আমাদের মতো আরো শক্তির অস্তিত্ব আছে যাদের খারাপ শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে, আর এই শুকরটির মধ্যেও এমনই শক্তি আছে। এরপর সে তেনজোকে বলে, আমি এই মেয়েটাকে তোমার হেফাজতে দিচ্ছি। আকাতসুকির পবিত্র শক্তির কারণে ইউকি আর কখনোই খারাপ শক্তি ব্যবহার করতে পারবে না। এরপর সে চলে যায়। কিছুক্ষণ পর ইউকির জ্ঞান ফিরে। তেনজো তখন তাকে দেখে হাসে এবং তার শিক্ষক সম্পর্কে জানতে চায়। ইউকি তখন বলে সে খুবই ভালো এবং ভালোবাসায় ভরপুর। এই কথা বলে সে আবার অজ্ঞান হয়ে যায়। এই সময় কাউরি তেনজোকে খুঁজে পায় এবং তাকে ডাকে, কিন্তু অজান্তেই তার পিছনে একটি দানব দাঁড়িয়ে যায়। তেনজো আইটেম বক্স থেকে একটি অস্ত্র বের করে সে দানবটাকে এক কোপেই কেটে ফেলে। কাউরি থমকে সেখানেই দাঁড়িয়ে থেকে যায়। তাই তেনজো ইউকিকে মাটিতে শুয়ে রেখে সব খুলে বলে যে এই হলো তার দৈনন্দিন জীবন এই ভিন্ন জগতে, আর এইখানে থেকে সে নিজেকে আরো শক্তিশালী করেছে। এইভাবে শক্তি বাড়ানোটা যেন কিছুটা প্রতারণার মতো। কিন্তু কাউরি খুব শান্ত গলায় বলে, যেই দিন তেনজো তাকে প্রথম উদ্ধার করেছিল সেই দিন থেকে সে একটুও বদলায়নি। কিছুক্ষণ পর রাজকন্যা ও লুনা তেনজোর কাছে আসে আর কাউরির সাথে পরিচিত হয়, আর ইউকিও তেনজোর বাস্তব জগতে চলে আসে আর সে স্কুলে নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়। আর তেনজো দিন কাটছিল তার বন্ধুদের সাথে। এটা দেখে কাউরিও খুব খুশি। এরই সাথে এই চমৎকার অ্যানিমের কাহিনী এইখানে শেষ হয়। এই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত এসেছেন, এর মানে নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিও পছন্দ করেন, আমার এই কাজকে পছন্দ করেন। যদি সেটি হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। অবশেষে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নিজের খেয়াল রাখুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।